দেখুন ম্যাম, আপনি আমার টিচার, আপনাকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে আজকে যেটা হয়েছে এটা ঠিক হয়নি। আমি না হয় বাবার ভয়ে চুপচাপ ছিলাম, সব কিছু মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু আপনি কেন মেনে নিলেন? আপনি তো প্রতিবাদ করতে পারতেন। আপনি কেন বললেন না যে আপনি আমার মতো একজন ছেলেকে বিয়ে করবেন না? আপনি কি একবারও ভেবে দেখেছেন বিষয়টা আমাদের দুজনের জন্য কতটা অস্বস্তিকর? দেখো আকাশ, একদম বাজে কথা বলবে না। আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু তোমার ছিল, তাহলে তুমি বিয়েতে কেন অস্বীকার করলে না? কেন বললে না যে তুমি বিয়ে করবে না? তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তাই আমি কখনোই বলিনি যে আমি বিয়েটা করব না। তাই এই বাজে কথাগুলো আর একবারও আমাকে বলবে না। আপনি কি পাগলি হয়ে গিয়েছেন ম্যাম? আপনি নিজে কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার স্টুডেন্ট, আর আপনি আমার ভার্সিটির টিচার। আমার মতো একটা ছেলেকে বিয়ে করতে আপনার অসুবিধা নেই মানে? সমাজ কি বলবে? আপনার রেপুটেশনের কি হবে? সবাই আমাদের নিয়ে মজা করবে। একটাবারও কি ভেবে দেখেছেন আমাদের দুজনকে এই সমাজ কোন নজরে দেখবে? দেখো, আমি সমাজের ধার ধারি না। সমাজ কি ভাবলো আর সমাজ কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমাকে কখনো আর এই সমাজের কথা বলতে আসবে না। আর সমস্যা যেহেতু তোমার, সেহেতু তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে তুমি এই বিয়ে মানো না, তুমি আমাকে স্বীকার করছো না। ক্লিয়ার? তিথির কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। আকাশ ভাবতেও পারেনি তিথি তাকে এমন কিছু বলবে। আকাশ ভেবেছিল তিথি নিজে এই বিয়েটার বিরোধিতা করবে, কারণ সে তার ভার্সিটির টিচার আর আকাশ তার স্টুডেন্ট। সেটা হয়তো তিথি মেনে নিতে পারবে না, কিন্তু আকাশকে অবাক করে দিয়ে তিথি সবটা মেনে নিচ্ছে এবং আকাশকে উল্টো ধমক দিচ্ছে বিয়েটা মেনে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর তিথি আবার বলতে শুরু করলো। দেখো আকাশ, তুমি যেমনটা অবাক হয়েছো, ঠিক তেমনটা আমিও অবাক হয়েছি। আমি কি তোমাকে খুব সানন্দে মেনে নিয়েছি? তাও না, কিন্তু কি করব বলো। বাবা যেহেতু অসুস্থ শরীর নিয়ে বারবার অনুরোধ করলেন, সেহেতু আমার না করার কোনো উপায় ছিল না। বাবার কথা ভেবেই আমি রাজি হয়েছি। তারপর যখন বিয়ের আসরে বর বেশে আমার নিজের স্টুডেন্টকে দেখলাম, এটা আমি কখনোই কল্পনা করিনি। কিন্তু তখন আর না করার কোনো উপায় ছিল না। পরিস্থিতি অনেকটা বেসামাল হয়ে গিয়েছিল। যাই হয়ে যাক ম্যাম, আমি এই সম্পর্কটা স্বাভাবিকভাবে নিতে পারছি না। আপনি আমার টিচার ছিলেন এবং সারা জীবন সম্মানীয়ই থাকবেন। তাই আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? দেখুন, আমরা দুজনেই পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছি। তাই এই ঘরের চার দেয়ালের মধ্যে আমরা আমাদের দূরত্ব বজায় রাখব। আমি আমার মতো থাকব, আপনি আপনার মতো। আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু পরিবারের সামনে এবং বাইরের মানুষের কাছে আমাদের স্বামী স্ত্রী হওয়ার অভিনয়টা করতে হবে, যাতে বাবা বা পরিবারের অন্য কেউ কষ্ট না পায়। আপনি কি রাজি? ঠিক আছে, আমিও সেটাই চাচ্ছিলাম। ঘরের ভেতর আমরা অপরিচিতদের মতোই থাকব, কিন্তু বাইরের দুনিয়ার জন্য আমরা এক সুখী দম্পতি। তবে মনে রেখো আকাশ, ভার্সিটিতে যেন আমাদের এই বিয়ের কথা কেউ না জানে। সেখানে আমি তোমার ম্যাম, আর তুমি আমার শুধুই স্টুডেন্ট। ঠিক আছে ম্যাম, আপনার সাথে আমার এই চুক্তি সই হলো। ঘরের চার দেয়ালের ভেতর আমরা আমাদের দূরত্ব বজায় রাখব, কিন্তু পরিবারের সামনে আমাদের এমনভাবে থাকতে হবে যেন আমাদের চেয়ে সুখী দম্পতি আর কেউ নেই। আমি আমার মতো থাকব, আপনি আপনার মতো। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমার প্রস্তাবে রাজি আকাশ। পরিস্থিতির চাপে পড়ে আমরা যে বন্ধনে জড়িয়েছি, সেটা রাতারাতি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আজ রাত থেকে এই ঘরের এক পাশে তুমি থাকবে, আর অন্য পাশে আমি। আমাদের ব্যক্তিগত জীবনে কেউ কাউকে হস্তক্ষেপ করব না। কাল সকাল থেকে আমাদের কঠিন অভিনয় শুরু হবে। পরিবারের কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ না করে। সেই রাতে দুজনেই কারোর জন্য ভালো করে ঘুম হলো না। একদিকে শিক্ষক শিক্ষিকার সম্পর্কের দেওয়াল, অন্যদিকে সমাজ আর পরিবারের প্রত্যাশা।
পরদিন ভোরে আকাশ আর তিথি নিজেদের গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। আকাশের বাবা এবং মা বেশ চিন্তিত ছিলেন যে নতুন দম্পতির মধ্যে কোনো দূরত্ব তৈরি হয় কিনা, কিন্তু তাদের দুজনকে হাসি মুখে একসাথে ঘর থেকে বের হতে দেখে পরিবারের সবার মুখে হাসি ফুটে উঠল। কালকে তোদের কোনো অসুবিধা হয়নি তো? আরে না মা, কিসের অসুবিধা? তোমাদের পুত্রবধূ তো দারুণ। আমরা কাল অনেক রাত পর্যন্ত গল্প করেছি। আসলে তিথিকে তো আগে ওভাবে চিনিই নি। ও মানুষ হিসেবে খুব ফ্রেন্ডলি। হ্যাঁ মা, আকাশও খুব খেয়াল রেখেছে আমার। ও আসলে বাইরে যতটা চঞ্চল, মনে মনে ততটাই দায়িত্বশীল। আপনারা একদম চিন্তা করবেন না। বাবা, আপনার শরীর খারাপ করবেন না। আমরা অনেক ভালো আছি, আমরা ঠিক আছি। আজ বিকেলে সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হব। তিথির এই হ্যাপি কাপল অভিনয় দেখে আকাশ ভিতরে ভিতরে খুব অবাক হয়ে যাচ্ছিল। তার রাগী ম্যাম যে এত নিখুঁত অভিনয় করতে পারেন সেটা সে আগে কখনোই ভাবেনি। পরিবারের সবাই যখন তাদের হাসি ঠাট্টায় মেতে উঠল, তখন টেবিলের নিচে আকাশ আলতো করে তিথির পায়ে একটু খোঁচা দিল, যেন মনে করিয়ে দিতে চাইল যে অভিনয়টা দারুণ হচ্ছে। তিথিও তখন কটমট করে আকাশের দিকে তাকালো, যেন বলতে চাইল বেশি বাড়াবাড়ি করো না। বাইরে থেকে তাদের দেখে কেউ সুখী দম্পতি মনে করলো ভেতরে ভেতরে দুজনের মধ্যেই এক অদ্ভুত চাপা উত্তেজনা কাজ করছিল। সকালের নাস্তা শেষ হতেই আকাশের বাড়িতে এক এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। নতুন বউ ঘরে এসেছে তাই আত্মীয় স্বজনদের আনাগোনা আর রান্না বান্নার আয়োজনে পুরো বাড়ি যেন উৎসবে মেতে উঠেছে। আকাশের মা আর চাচিরা মিলে ঠিক করলেন আজ দুপুরের পরই আকাশ আর তিথিকে তিথিদের বাড়িতে পাঠানো হবে। বিয়ের পর যে নিয়ম কানুন থাকে, যাকে বলে ফিরতি যাত্রা, সেটারই তোড়জোড় চলছে। বাড়িতে রান্নাবান্নার সুগন্ধে চারপাশ মোমো করছে। আকাশ নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির কলার ঠিক করছিল। এমন সময় তিথি ঘরে ঢুকলো। তিথির পরনে একটা লাল গাঢ় রঙের জামদানি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ। তাকে দেখে আকাশ কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজের ভার্সিটির রাগী ম্যামকে এভাবে ঘরোয়া সাজে দেখে সে ঠিক বুঝে উঠতে পারছিল না কি বলবে। ম্যাম, আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না। মানে ভার্সিটিতে তো সব সময় ফর্মাল শাড়ি আর চোখে চশমা দিয়ে একদম গম্ভীর হয়ে থাকেন। এখন তো মনে হচ্ছে আপনি সত্যি আমাদের বাড়ির বউ। দেখো আকাশ, প্রশংসা করার দরকার নেই। আমরা চুক্তি করেছি যে বাড়ির লোকের সামনে অভিনয় করব। তার মানে এই নয় যে নিভৃতে পেলেই তুমি আমাকে নিয়ে রসিকতা করবে। আর শোনো, আমার বাবার বাড়িতে গিয়ে কিন্তু সাবধানে থাকবে। বাবা খুব অসুস্থ, তিনি যেন আমাদের মধ্যে কোনো ঝামেলার আঁচ না পান। সেখানে তোমাকে আদর্শ জামাই হয়ে থাকতে হবে। আপনি একদম চিন্তা করবেন না। অভিনয়ের অস্কারটা বোধ হয় এবার আমিই পাবো। তবে আপনার বাবার সামনে আপনাকে ম্যাম বলে ফেললে কিন্তু মুশকিল হবে। তাই এখন থেকে আপনাকে নাম ধরে ডাকার প্র্যাকটিস করা উচিত নয় কি? খবরদার, নাম ধরে ডাকার সাহস করবে না। সবার সামনে না হয় তুমি তুমি করে কথা বলবে, কিন্তু নাম ধরে ডাকবে না। আমি তোমার চেয়ে বয়সেও বড় আর সম্পর্কে শিক্ষিকা, সেটা ভুলে যেও না। তাদের এই খুনসুটির মাঝেই আকাশের মা ঘরে ঢুকলেন। তিনি তিথির হাতে কিছু সোনার গহনা পরিয়ে দিলেন এবং আশীর্বাদ করলেন। পরিবারের বড়দের আশীর্বাদ নিতে নিতেই দুপুরের খাবারের ডাক পড়ল। ডাইনিং টেবিলে যেন রাজকীয় ভোজ, ইলিশ মাছ, খাসির মাংস, হরেক রকমের ভর্তা আর পোলাও। আকাশ আর তিথিকে পাশাপাশি বসিয়ে খাওয়ানো হলো। আকাশের মা জোর করে তিথির পাতে বড় মাছের টুকরো তুলে দিচ্ছিলেন আর তিথি মিলান হেসে সেটা গ্রহণ করছিল। আকাশ আর চোখে দেখছিল যে ম্যাম ক্লাসের সামান্য শব্দ হলেও চিৎকার করে ওঠেন। তিনি এখন কত শান্তভাবে শাশুড়ির আবদার সহ্য করছেন। খাওয়া দাওয়া শেষ করে তারা তিথির বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কোনো কথা হলো না। আকাশ জানালার বাইরে তাকিয়ে ভাবছিল, কাল যে মানুষটা তার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল, আজ সে তার পাশে বসে আছে তার স্ত্রী হয়ে। তিতির বাড়িতে পৌঁছানোর পর সেখানেও একই অবস্থা। তিতির বাবা গেটের সামনে দাঁড়িয়েছিলেন। আকাশকে দেখে তিনি জড়িয়ে ধরলেন, তার চোখে আনন্দের জল। বাবা আকাশ, আমার মাটা খুব একগুঁয়ে আর রাগী। তুমি ওকে একটু আগলে রেখো। আমি জানি ও একটু কঠিন স্বভাবের, কিন্তু মনটা খুব পরিষ্কার। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। তিথি তো আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আমরা একে অপরকে খুব ভালো বুঝি, তাই না তিথি?
আকাশ তিথির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তিথি মনে মনে আকাশকে চিবিয়ে খেতে চাইল, মুখের মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। এরপর শুরু হলো বিয়ের পরের আসল রিচুয়াল বা নিয়ম কারণ। তিথির বাড়িতে অনেক মেহমান এসেছে, তাদের সামনে আকাশকে বসিয়ে মিষ্টি খাওয়ানোর প্রতিযোগিতা শুরু হলো। তিথির কাজিনরা মিলে আকাশকে ঘিরে ধরল সালামির জন্য। আকাশও দাঁড় হাতে পকেট থেকে টাকা বের করে দিল। তিথি একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল আকাশের এই মিশুক রূপটা। ক্লাসে যে ছেলেটা পড়া না পেরে মাথা নিচু করে বসে থাকতো, সে এখন পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। বিকেলের দিকে তিথির মা তাদের নিয়ে বসলেন বড় এক থালা ভর্তি দুধ আলতা নিয়ে। সেখানে আংটি খোঁজার খেলা হবে। নিয়ম অনুযায়ী দুধের বাটিতে একটা আংটি রাখা হবে, যে আগে খুঁজে পাবে সে সংসারে জয়ী হবে। তিথি এসব মানতে চাচ্ছিল না, কিন্তু বড়দের চাপে তাকে বসতে হলো। আকাশের আর তিথির হাত যখন একসাথে দুধের বাটিতে ঢুকলো, তখন এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল দুজনের শরীরে। আকাশ আংটিটা পেয়েও তিথির হাতের মুঠোয় সেটা গুজে দিল। তিথি আংটিটা তুলে ধরে সবে হাততালি দিয়ে উঠল। বাহ, তিথি জিতে গেছে। তার মানে সংসার এখন থেকে তিথির কথাই চলবে। মা, সেটা তো এমনিতেও চলতো। তিথির কথার বাইরে যাওয়ার ক্ষমতা আমার কোথায়? আকাশের এই রসিকতায় সবাই হেসে উঠল। তিথি বুঝলো আকাশ তাকে ইঙ্গিত করে কথাটি বলেছে। সারাদিনের এই ধকল আর রিচুয়ালের পর রাতে যখন তারা তিথির পুরনো ঘরে একা এলো, তখন ক্লান্তিতে দুজনের চোখ ভেঙে আসছিল। তিথি তার শাড়ি পাল্টে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে নিল। ঘরের পরিবেশটা ছিল একদম অন্যরকম। দেওয়াল জুড়ে তিথির ছোটবেলার ছবি, বইয়ের তাক ভর্তি ধরে ধরে সাজানো বই। আকাশ গভীর মনোযোগ দিয়ে তিথির ছোটবেলার এক একটা ছবি দেখছিল, যেখানে সে ফ্রক পরে হাতে একটা ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে ছোটবেলায় বেশ কিউট লাগতো ম্যাম। এই ছবিটা দেখলে কেউ বলবে না আপনি বড় হয়ে বাঘিনী হবেন। আকাশ, তুমি কি আজ থামবে না? সারাদিন অনেক নাটক করেছো, এবার চুপচাপ ঘুমানোর ব্যবস্থা করো। কাল সকালে কিন্তু আমাদের ভার্সিটিতে যেতে হবে, মনে আছে তো? মনে আছে ম্যাম। কাল থেকে আবার সেই একঘেয়ে স্টুডেন্ট টিচার লাইফ ভাবতেই কেমন লাগছে। সকালে আপনাকে ম্যাম বলে ডাকবো আর রাতে এই এক ঘরে আপনার সাথে থাকবো। জীবনটা সত্যি বিচিত্র, তাই না? তিথি কোনো উত্তর দিল না। সে বিছানার একপাশে বালিশতে দেওয়াল তৈরি করে শুয়ে পড়ল। আকাশও অন্য পাশে জায়গা করে নিল। বাইরে তখন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। উৎসবের কোলাহল থেমে গেছে, কিন্তু দুজনের মনের ভেতরে নতুন এক দ্বন্দ্ব আর ভালো লাগার সুর বাজতে শুরু করেছে। এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে সে সময়ই বলে দেবে। সকালবেলা আকাশের বাড়িতে এক অন্যরকম ব্যস্ততা। আজ বিয়ের পর আকাশ আর তিথির ভার্সিটির প্রথম দিন। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর তিথি তার শাড়ির কুচি ঠিক করতে করতে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাদের দুজনের মনে এক অদ্ভুত আতঙ্ক। ভার্সিটিতে গিয়ে তারা নিজেদের এই গোপন বিয়ের কথা কিভাবে লুকিয়ে রাখবে? ঘর থেকে বের হতেই ড্রয়িং রুমে আকাশের বাবা আর মা তাদের পথ আগলে দাঁড়ালেন। কিরে আকাশ, গাড়ি তো রেডি, তুই আর তিথিমা একসাথে বেরিয়ে যা। আকাশ, তুই তিথিকে ওর ডিপার্টমেন্টে নামিয়ে দিয়ে তারপর নিজের ক্লাসে যাবি। বাবা, আসলে আমার আজকে একটু আগে যেতে হবে। আমার বন্ধুদের সাথে একটা জরুরি অ্যাসাইনমেন্ট আছে। ম্যাম, মানে তিথি যদি একটু সিএনজি বা রিক্সায় যেত তবে ভালো হতো। আমরা আলাদা গেলে সুবিধা হয়। ওসব কোনো কথা হবে না, নতুন বিয়ে হয়েছে, এখন কেন তোর আলাদা যাবি? সমাজ কি বলবে? আর তিথিমা আমাদের বাড়ির বউ, ও কেন একা যাবে? তুই ওকে নিজের গাড়িতে নিয়ে যাবি, এটাই ফাইনাল। আকাশ আর তিথি একে অপরের দিকে অসহায়ভাবে তাকালো। তারা দুজনেই চাইছিল আলাদা যেতে, যাতে কেউ সন্দেহ না করে, কিন্তু বড়দের কাছে তাদের হার মানতে হলো। বাধ্য হয়ে আকাশ ড্রাইভ করলো আর তিথি তার পাশের সিটে বসে রইল। সারাটা পথ দুজনের মধ্যে কোনো কথা হলো না। ভার্সিটি গেটের কাছাকাছি পৌঁছাতেই তিথি বলল, আকাশ, আমাকে গেটের একটু দূরে নামিয়ে দাও, আমি একা হেঁটে ভেতরে যাব। আকাশও সেটাই চাইল, কিন্তু কপাল খারাপ। ঠিক সেই মুহূর্তেই আকাশের এক ঝাঁক বন্ধু বাইক নিয়ে তাদের গাড়ির সামনে এসে হাজির হলো। আকাশকে দেখে আকাশের বন্ধু রনি বলল, আরে আকাশ না দোস্ত, তুই আজকে গাড়ি নিয়ে আর তোর পাশের সিটে ওটা কি?
আকাশের বুকটা ধক করে উঠল। রনি আর অন্য বন্ধুরা গাড়ির কাছের দিকে উগিয়ে দিচ্ছিল। তিথি চট করে তার চশমাটা চোখে দিয়ে একদম গম্ভীর টিচার মোডে চলে গেল। আকাশ কোনো মতে গাড়ির গ্লাস নামিয়ে আমতা আমতা করতে লাগলো। বন্ধুরা যখন দেখলো ভেতরে স্বয়ং তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী তিথি ম্যাম বসে আছেন, তখন তাদের সবার মুখ শুকিয়ে গেল। ম্যাম, আপনি এখানে? মানে আকাশের গাড়িতে? আরে শোন, আমি আসার সময় দেখলাম ম্যাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন। কোনো রিক্সা বা গাড়ি পাচ্ছিলেন না, রোদও অনেক ছিল, তাই ভাবলাম ম্যামকে লিফট দেই। ম্যাম তো আমাদের টিচার, তাই না? একজন টিচারকে লিফট দেওয়া তো আমাদের দায়িত্ব। হ্যাঁ, আকাশের সাথে আমার পথেই দেখা হলো। ওর গাড়িটা খালি ছিল, তাই ও আমাকে বলল লিফট দিতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়েই ওর গাড়িতে উঠলাম। আকাশ, ধন্যবাদ তোমাকে। আমি এখানেই নামছি। তিথি গাড়ি থেকে নেমে একদম সোজা হয়ে গটগট করে ডিপার্টমেন্টের ভিতরে হাঁটতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিতে একবারের জন্য মনে হলো না যে সে কয়েক ঘন্টা আগে এই ছেলেটার সাথে একই বিছানায় ছিল। বন্ধুরা তখন আকাশকে ঘিরে ধরলো। রনি বলল, দোস্ত, তুই তো পুরাই হিরো হয়ে গেলি। আর আগে ম্যামকে লিফট দিয়েছিস, এখন তো তোর ইন্টারনাল মার্কস একদম কনফার্ম। আকাশ মনে মনে ভাবলো মার্কস তো পরের কথা, যান বাঁচে কিনা সেটাই বড় বিষয়। কিন্তু বিপদ সেখানেই শেষ হলো না। ক্লাসে ঢোকার পর আকাশের বন্ধুরা আবার জেরা শুরু করলো। ওদের মধ্যে একজন মেয়ে বন্ধু পিউ একটু সন্দেহী চোখে তাকিয়ে বলল, আকাশ, ম্যাম তোকে থ্যাংক ইউ বলার সময় কেমন জানি একটু মায়াবী চোখে তাকিয়েছিলেন। আর ম্যামের শাড়ির সাথে তোর পাঞ্জাবির রঙও তো মিলে গেছে। ব্যাপারটা কি বলতো? কি বলিস এসব? রং মিলে যাওয়া তো কাকতালীয়। আর ম্যামের চোখ সবসময় অমন। ওটা মায়াবী না, ওটা রাগী চোখ। তোরা বেশি সিনেমা দেখিস তো, তাই সব কিছুতেই রোম্যান্স খুঁজিস। এখন চুপ কর, ম্যাম ক্লাসে চলে আসবেন। কিছুক্ষণ পর তিথি ক্লাসে ঢুকলো। তার হাতে হাজিরা খাতা, পুরো ক্লাস পিনপতন নীরব। তিথি রোল কল করতে করতে যখন আকাশের নামের কাছে পৌঁছালো, সে এক মুহূর্তের জন্য থামলো। আকাশের চোখের দিকে সরাসরি না তাকিয়ে সে যান্ত্রিক গলায় ডাকলো, রোল 22। আকাশ উঠে দাঁড়িয়ে বলল, এস ম্যাম। দুজনে মনের ভেতর তখন ঘূর্ণিঝড় বইছে। তারা জানে এই লুকোচুরি খেলা আর অভিনয় কতক্ষণ টিকবে বলা মুশকিল। ক্লাসের ফাঁকে তিথি যখন বোর্ডে লিখছিল, আকাশ খেয়াল করলো তিথির হাতে সেই আংটিটা, যেটা সে গতকাল দুধ আলতার বাটি থেকে খুঁজে পেয়েছিল। আকাশ মনে মনে হাসলো যে আংটিটা সে নিজে ম্যামের হাতে পরিয়ে দিয়েছিল, সেটা আজ সবার সামনে তার টিচারের পরিচয় হয়ে জ্বলজ্বল করছে। ক্লাসের পুরোটা সময় আকাশ আর তিথি কেউ কারোর দিকে ঠিকমতো তাকাতে পারেনি। তিথি যখন লেকচার দিচ্ছিল তখন তার গলা স্বর ছিল আগের মতোই গম্ভীর এবং পেশাদার। কিন্তু ক্লাস শেষে ঘন্টা বাজার পর তিথি যখন খাতা গুছিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আকাশের মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপলো। সে তার বন্ধুদের এড়িয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল এবং আগেভাগেই করিডোরের এক নির্জন মোড়ে গিয়ে দাঁড়ালো। ভার্সিটির এই দিকটা এখন বেশ ফাঁকা। করিডোর দিয়ে তিথি হেঁটে আসছিলেন, তার হাতে কিছু ফাইল আর ব্যাগ। হঠাৎ আকাশ তার সামনে এসে রাস্তা আটকে দাঁড়ালো। ম্যাম, একটা কথা ছিল, খুব জরুরি। আকাশ, পাগল হয়ে গেছো? এখানে এভাবে দাঁড়িয়েছো কেন? কেউ দেখে ফেললে কি হবে ভেবে দেখেছো? এটা ভার্সিটি, এখানে আমি তোমার টিচার। সরো বলছি, আমাকে ডিপার্টমেন্টে যেতে দাও। আরে ম্যাম, এত ভয় পাচ্ছেন কেন? আমি তো শুধু একটা জিনিসের প্রশংসা করতে এলাম। আপনি আংটিটা যেভাবে পরে আছেন না, তাতে আপনাকে সত্যিই খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কেউ খুব ভালোবেসে এটা আপনার হাতে পরিয়ে দিয়েছে। আকাশের কথা শুনে তিথি মুহূর্তেই থমকে গেল। সে খানিকটা অবাক হয়ে নিজের ডান হাতের অনামিকার দিকে তাকালো। সত্যি তো, সে দুধে আলতা খেলার আংটিটা সে খুলে রাখতে একদম ভুলে গেছে। এই আংটিটা দেখলে যে কেউ বুঝে ফেলবে এটা কোনো বিশেষ অনুষ্ঠানের আংটি। তিথি আমতা আমতা করতে লাগলো আর তার ফর্সা মুখটা অপমানে বা লজ্জায় লাল হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ এক হাত পকেটে পরে খুব দুষ্টামি ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। মানে আকাশ, বিষয়টা আসলে তেমন না যেমনটা তুমি ভাবছো। আমি আসলে সকালে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় এটা খুলতে ভুলে গিয়েছিলাম। মা জোর করে পরিয়ে দিয়েছিলেন তো, তাই তুমি ওভাবে হাসছো কেন? আমি কিভাবে হাসছি ম্যাম? আমি তো শুধু আমার অর্ধাঙ্গিনীর হাতের আংটিটা দেখছি। আচ্ছা ম্যাম, সত্যি করে বলুন তো,
এই আংটিটা পরে থাকার পেছনে কি শুধু ভুলে যাওয়াটাই কারণ, নাকি যার সাথে আংটি বদল হয়েছে তার প্রতি কোনো টান কাজ করছে? একদম বাজে কথা বলবে না আকাশ। টান ফান এসব কিছুই না, এটা শুধু একটা ভুল। আর তুমি একজন স্টুডেন্ট হয়ে একজন টিচারের সাথে এভাবে কথা বলছো কোন সাহসে? এখন এখান থেকে যাও, নয়তো আমি কোনো সিনিয়র অথরিটির কাছে কমপ্লেন করব। কমপ্লেন করবেন? কি বলে করবেন? যে আমার স্বামী আমাকে করিডোরে দাঁড়িয়ে রোমান্টিক কথা বলছে, সেটা বললে তো আপনার চাকরি আর আমার স্টুডেন্টশিপ দুইই যাবে ম্যাম। তিথি এবার সত্যি বিপাকে পড়ল। সে বুঝতে পারছে আকাশের সাথে তর্কে সে পারবে না। আকাশের চোখে আজ এক অন্যরকম জেদার দুষ্টামি। তিথি করিডোরের এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। তারপর খুব নিচু গলায় বলল, আকাশ প্লিজ এখন যাও, বাড়িতে গিয়ে যা কথা বলার বলো, এখানে আমরা রিস্ক নিতে পারি না। আকাশ তিথির অসহায় চেহারা দেখে আর বেশি জ্বালাতন করলো না। সে পাশ কাটিয়ে যাওয়ার সময় ফিস ফিস করে বলে গেল, আংটিটা কিন্তু খুলবেন না ম্যাম, ওটা আপনার আঙ্গুলে আমার অধিকার হয়ে আছে। আকাশ চলে যাওয়ার পর তিথি দীর্ঘক্ষণ করিডোরে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড যেন স্বাভাবিকের চেয়েও দ্রুত স্পন্দিত হচ্ছে। একজন রাগী ম্যাম হিসেবে সে পরিচিত হলেও আজ একজন সাধারণ ছাত্রের কাছে সে যেন বারবার হেরে যাচ্ছে। আকাশ করিডোর দিয়ে চলে যাওয়ার পর তিথি নিজেকে কিছুটা সামলে নিয়ে কমন রুমের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তার বুকের ভেতর এখনও ধকধকানি কমেনি। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসছিলেন আহনান স্যার। আহনান স্যার এই ভার্সিটিরই একজন তরুণ এবং জনপ্রিয় শিক্ষক। তিনি মনে মনে তিথিকে বেশ পছন্দ করেন, যদিও তিথি তাকে সবসময় একজন ভালো সহকর্মী হিসেবেই দেখে এসেছে। আরে তিথি ম্যাম, আজ আপনাকে বেশ অন্যরকম লাগছে। ক্লাস কেমন হলো? জি আহনান স্যার, ভালো। আমি আসলে একটু তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম, তাই ফাইল সাবমিট করতে হবে। আহনান হাসি মুখে তিথির সাথে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ তার নজর গেল তিথির ডান হাতের অনামিকার দিকে, যেখানে সে আংটিটা জ্বলজ্বল করছে। আহনানের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। সে কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তিথির আঙ্গুলের দিকে তাকিয়ে রইল। আহনান কিছুক্ষণ চুপ করে অবাক হয়ে প্রশ্ন করলেন, তিথি এই আঙ্গুলে আংটি কেন পড়েছে? এটা তো সাধারণত। এইটুকু বলে আহনান চুপ হয়ে গেলেন। ও এটা এটা আসলে তেমন কিছু না আহনান স্যার, এমনি একটা আংটি মা শখ করে পরিয়ে দিয়েছিলেন। আপনি যেভাবে ভাবছেন তেমন কিছু না। আমি আসছি, আমার একটু দেরি হচ্ছে। কিন্তু তিথি ম্যাম, আপনি তো আগে কখনো এমন কোনো আংটি পরেননি। আর এই আংটিটা দেখতে একদম বিয়ের আংটির মতো। হঠাৎ করে কি বিশেষ কিছু ঘটেছে যে আমরা কলিগরা জানি না? আমি তো বললামই স্যার, এটা সাধারণ একটা আংটি। আপনি অকারণে বিষয়টাকে জটিল করছেন। আমার সত্যিই এখন একটা কাজ আছে, আমি পরে কথা বলবো। আহনানের জেরা শুনে তিথি কেমন যেন কুকড়ে যাচ্ছিলেন। সে কোনো যুদ্ধের উত্তর খুঁজে পাচ্ছিল না। সে শুধু আশেপাশে তাকাচ্ছিল আর বিষয়টাকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। আহনান স্যার লক্ষ্য করলেন তিথি খুব অস্বস্তিতে আছে এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিথির মতো একজন আত্মবিশ্বাসী মানুষ কেন সামান্য একটা আংটির প্রশ্নে এভাবে থতমত খাচ্ছে, সেটা আহনানের মাথায় খেলছিল না। আহনানের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আমার শরীরটা ঠিক লাগছে না স্যার, আমি এখন যেতে চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। আকাশ করিডোর দিয়ে কিছুটা দূরে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়লো গাড়ির চাবিটা সে ভুল করে ক্লাসরুমের টেবিলের ওপর ফেলে এসেছে। সে চাবিটা নেওয়ার জন্য দ্রুত পায়ে আবার পেছনের দিকে ফিরে আসছিল। ঠিক সেই সময় তার নজর পড়ল সামনের দিকে। সে দেখল আহনান স্যার আর তিথি ম্যাম দাঁড়িয়ে কথা বলছেন। অন্য সময় হলে হয়তো আকাশের মনে কোনো ভাবান্তর হতো না, কারণ সে জানে তারা দুজন একই ডিপার্টমেন্টের টিচার। কিন্তু আজকে আকাশের ভেতরে কেমন যেন খচখচ করে উঠল। ভার্সিটির প্রায় সব ছাত্রছাত্রী আর টিচারেরাই জানে যে আহনান স্যার মনে মনে তিথি ম্যামকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করার জন্য একটা সুপ্ত ইচ্ছে তার মনে বহু আগে থেকেই আছে। তিথি, আমি কি তোমার সাথে একটু জরুরি কথা বলতে পারি? তোমার আঙ্গুলের এই আংটিটা দেখে আমার মনে হচ্ছে তুমি হয়তো কোনো বড় সিদ্ধান্ত নিয়েছো, যা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। তুমি জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি এবং আহনান স্যার, আপনার শ্রদ্ধা বা ভালো লাগার প্রতি আমার সম্মান আছে, কিন্তু আমি এখন কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আংটিটা আমি এমনিতেই পড়েছি, এর কোনো বিশেষ অর্থ খোঁজার প্রয়োজন নেই। প্লিজ আমাকে যেতে দিন।
আকাশ আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। আহানানের কণ্ঠস্বরে এক ধরনের অধিকারবোধ কাজ করছিল, যা আকাশকে তীব্রভাবে বিরক্ত করতে লাগলো। কাল পর্যন্ত যে তিথি শুধু তার ম্যাম ছিল, আজ সে তার বিবাহিত স্ত্রী। চার দেওয়ালের মধ্যে তাদের যতই দূরত্ব থাক না কেন, বাইরের কোনো পুরুষের তার স্ত্রীর সাথে এমন ঘনিষ্ঠ বা ব্যক্তিগত আলাপ আকাশ সহ্য করতে পারছিল না। আকাশে কেন যেন মনে হচ্ছিল আহানান তার সম্পত্তিতে ভাগ বসাতে চাইছে। রাগে তার হাত মুঠো হয়ে এলো। সে বুঝতে পারল তিথি এই পরিস্থিতির চাপে বেশ অস্বস্তিতে আছে এবং বারবার আহানানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ম্যাম, আপনার ফাইলের কিছু কাগজ বোধহয় ক্লাসরুমে পড়েছিল, এই যে নিন। আর আপনার কি গাড়ি পেতে দেরি হচ্ছে? আমাকে তো মা ফোন করে বারবার জিজ্ঞেস করছেন আপনার দেরি কেন হচ্ছে। মা তো বলছিলেন আমরা যেন একসাথে দুপুরের খাবার খাই। হঠাৎ আকাশকে সেখানে উপস্থিত হতে দেখে তিথি আর আহনান দুজনেই চমকে গেল। আকাশ এমনভাবে কথা বলল যেন আহনানকে বুঝিয়ে দিতে চাইল যে তিথির সাথে তার শুধু ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, বরং তার বাড়ির সাথেও তিথির গভীর যোগাযোগ আছে। আকাশ তিথির খুব কাছে এসে দাঁড়িয়েছে, যা সাধারণ কোনো ছাত্রের পক্ষে সম্ভব ছিল না। আহনান ভুরুকুচকে আকাশের দিকে তাকালেন। তার মনে হলো এই ছাত্রটি আজ একটু বেশি সীমা লঙ্ঘন করছে। আকাশ, তুমি এখানে কি করছো? আর তুমি তিথি ম্যামের বাড়ির খবর কিভাবে জানো? তুমি না বলছো কেন? আরে স্যার, আপনি জানেন না, তিথি ম্যামের মা আর আমার মা খুব ছোটবেলার বন্ধু। সেই সূত্রে আমরা ফ্যামিলি ফ্রেন্ড, তাই ম্যামের দেখভালের দায়িত্ব মা আজ আমাকেই দিয়েছেন। আর আপনি ম্যামকে নিয়ে মিছিমিছি চিন্তা করবেন না, আমি থাকতে ওনার কোনো অসুবিধা হবে না। ম্যাম চলুন, রোদ বাড়ছে, গাড়ি স্টার্ট দিয়ে রেখেছি। তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে ভাবতে পারেনি আকাশ এসে এমন একটা নাটক সাজাবে। একদিকে সে হাঁপ ছেড়ে বাঁচল আহনানের হাত থেকে রক্ষা পেয়ে, কিন্তু অন্যদিকে তার ভয় হতে লাগলো যে আকাশ যেভাবে কথা বলছে তাতে যে কেউ সন্দেহ করবে। তিথি দেখলো আহনানের মুখটা কালো হয়ে গেছে। আহনান বুঝতে পারছেন আকাশ তাকে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। আহানান স্যার, আকাশ ঠিকই বলছে। আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান আছে আজ, তাই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আপনি কিছু মনে করবেন না। আকাশ চলো। আকাশের তিথি যখন করিডোর দিয়ে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিল, তখন আকাশ একবার পেছন ফিরে আহনানের দিকে তাকালো। তার চোখে তখন এক বিজয়ী বীরের ভাব। আহনান পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলেন তার প্রিয় মানুষটি এক সাধারণ ছাত্রের সাথে কেমন সহজে চলে যাচ্ছে। গাড়িতে ওঠার পর তিথি দীর্ঘক্ষণ ঘুম মেরে বসে রইল। আকাশ যখন ড্রাইভ করতে শুরু করলো, তখন তিথি আর নিজেকে সামলাতে পারল না। তুমি কি পাগল হয়ে গিয়েছো আকাশ? আহানান স্যারের সামনে ওসব ফ্যামিলি ফ্রেন্ড আর মায়ের কথা কেন বললে? উনি যদি এখন ডিপার্টমেন্টে গিয়ে এই নিয়ে আলোচনা শুরু করেন, তবে আমাদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে? তুমি কেন সবসময় পরিস্থিতিকে আরো জটিল করো? ম্যাম, আপনার সম্মান রক্ষা করতেই আমি ওখানে গিয়েছিলাম। আহানান স্যার যেভাবে আপনার আংটি আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছিলেন, তা আমার একটু ভালো লাগছিল না। আমি আপনার স্বামী ম্যাম, এইটুকু অধিকার তো আমার আছে যে অন্য কোনো পুরুষ যেন আমার সামনে আপনাকে নিয়ে বাজে স্বপ্ন না দেখে। আহানান স্যার আপনাকে পছন্দ করেন সেটা আমি জানি, কিন্তু এখন আপনি বিবাহিত, এটা ওনাকে বুঝিয়ে দেওয়া জরুরি ছিল। অধিকার? তুমি এখন অধিকারের কথা বলছো? কাল তো বললে আমরা চার দেওয়ালের ভেতরে দূরত্ব বজায় রাখবো, তবে আজ হঠাৎ এই দরদ কোথা থেকে এলো? তুমি কি আমায় হিংসে করছিলে আকাশ? তিথির এই প্রশ্নে আকাশ চুপ হয়ে গেল। সে নিজেও জানে না কেন সে এমনটা করলো। সত্যি কি তার মনে ঈর্ষা জন্মেছে, নাকি সে শুধু দায়িত্ব পালন করছিল? আকাশ কোনো উত্তর না দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। তিথির আর চোখে আকাশের শক্ত হয়ে থাকা জল দেখছিল। সে বুঝতে পারলো এই ছেলেটা যতটা শান্ত হওয়ার কথা ছিল, আসলে সে তার চেয়েও অনেক বেশি গভীর। ভার্সিটির করিডোর থেকে শুরু হওয়া এই টানাপোড়েন যে আরো কত দূর করবে তা ভেবে তিথির মনে একটা অজানা ভয় আর অদ্ভুত এক ভালো লাগা একই সাথে উকি দিয়ে গেল। ভার্সিটি থেকে ফেরার পথে গাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছিল। আকাশ ড্রাইভ করছিল আর তিথি জানালার বাইরে তাকিয়ে অন্য কিছু ভাবছিল। করিডোরে ঘটে যাওয়া সেই ঘটনার পর আহনান স্যারকে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। তার চোখে মুখে যে বিস্ময় আর সন্দেহের ছাপ ছিল তা তিথিকে বেশ ভাবিয়ে তুলেছে।
তবে বাড়ির গেটে ঢোকার সাথে সাথেই তারা দুজন যেন এক জাদুমন্ত্রে বদলে গেল। গাড়ির দরজা খুলে নামার আগে আকাশ তিথির দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন মনে করিয়ে দিল যে এখন অভিনয়ের সময়। বাড়িতে পা রাখতেই তার আবার সেই আদর্শ সুখী দম্পতি, সবার সাথে হাসি মুখে কথা বলা, একসাথে বসে চা খাওয়া আর একে অপরের প্রতি কৃত্রিম যত্ন দেখানো, সবই চলল নিখুঁতভাবে। তাদের এই ভালোবাসার নাটক দেখে বাড়ির বড়রা বেশ তৃপ্তি পেলেন। কিন্তু রাতের আধার নামতে যখন তারা নিজেদের শোবার ঘরে ফিরল, তখন সেই কৃত্রিম হাসির আড়াল থেকে বেরিয়ে আসলো আসল দূরত্ব। ম্যাম, আজকে দিনটা কিন্তু বেশ ধকলের ছিল। বিশেষ করে ওই আহানান স্যারকে যেভাবে হ্যান্ডেল করলাম, আমার তো মনে হয় আমাকে কোনো সিরিয়ালে চান্স দেওয়া উচিত। আপনি যেভাবে ভয় পেয়েছিলেন, আমি না গেলে নির্ঘাত ধরা পড়ে যেতেন। তোমার এই অতিরিক্ত আত্মবিশ্বাস একদিন আমাদের বিপদে ফেলবে আকাশ। তুমি নিজেকে বড় বেশি চালাক ভাবো। এখন চুপচাপ নিজের জায়গায় যাও, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। তিথি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো খুলছিল। আকাশ বিছানার এক কোণে বসে নিজের ফোনটা চেক করছিল। হঠাৎ পিনপতন নীরবতা ভেঙে আকাশের ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই আকাশের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কলটা এসেছে নীলার কাছ থেকে। নীলা হলো আকাশের এক্স গার্লফ্রেন্ড। আকাশ অনেক চেষ্টা করেও এই নামটা নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি। নীলার ফোন থেকে আকাশ এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। সে বুঝতে পারছিল না এই অসময়ে নীলা কেন ফোন করেছে। কার ফোন? ধরছো না কেন? কোনো জরুরি কেউ কি? না, মানে বিশেষ কেউ না, জাস্ট এক বন্ধু। তিথি লক্ষ্য করলো আকাশের গলার স্বর কাঁপছে এবং সে ফোনটা আড়াল করার চেষ্টা করছে। তিথি আর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে নীলা নামটা দেখে ফেলো। সে জানে আকাশ আর নীলার অতীতের কথা, কারণ ভার্সিটির কোনো খবরই ম্যাম হিসাবে তার অজানা ছিল না। নীলার কল আসার পর আকাশের অস্বস্তি দেখে তিথির বুকের ভিতর কেমন যেন এক অদ্ভুত যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। এতক্ষণ যে মানুষটা অধিকার নিয়ে কথা বলছিল, সেই মানুষটাই এখন অন্য এক মেয়ের ফোন দেখে গুটিয়ে যাচ্ছে। তিথির মনে হলো তার অস্তিত্ব যেন এখানে খুব নগণ্য। সে কোনো কথা না বলে গয়নাগুলো ডেস্কটপে রেখে মনমরা হয়ে বিছানার উল্টো দিকে চলে গেল এবং মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। ম্যাম, আরে আপনি হঠাৎ ওভাবে শুয়ে পড়লেন কেন? আমি তো কলটা রিসিভও করিনি। শুনুন তো। আকাশ বেশ অবাক হলো। সে বুঝতে পারলো না তিথি কেন হুট করে এভাবে রিয়াক্ট করলো। নীলার কল আসাটা যে তিথিকে এতটা প্রভাবিত করবে সেটা তো তার কল্পনার বাইরে ছিল। আকাশ ভাবছিল তিথি তো তাকে ভালোই বাসে না, তাদের মধ্যে তো শুধু একটা চুক্তি আছে। তবে তিথির এই মন খারাপ করা অভিমান কি হিংসা থেকে নাকি অসম্মানের ভয় থেকে? আকাশ ফোনটা সাইলেন্ট করে তিথির দিকে তাকালো। তিথি কম্বলটা গায়ে দিয়ে একদম আড়ষ্ট হয়ে শুয়ে আছে। আকাশ ডাক দেওয়ার চেষ্টা করেও পারল না। এক অদ্ভুত নীরবতা ঘরটাকে গ্রাস করে নিল। আকাশ বুঝল না যে তার ম্যাম আজ একজন শিক্ষক হিসাবে নয়, বরং একজন স্ত্রী হিসেবে মনে মনে ভীষণ আঘাত পেয়েছেন। রাতে সেই থমথমে পরিবেশ সকাল পর্যন্ত কাটল না। ভোরের আলো ফুটতে আকাশ লক্ষ্য করল তিথি তখনও মুখ ফিরিয়ে শুয়ে আছে। আজ আকাশের খুব গুরুত্বপূর্ণ একটা ল্যাব ক্লাস আছে, তাই তাকে অনেক ভোরে বের হতে হবে। তিথির ক্লাস শুরু হতে এখনো ঘন্টা দুয়েক বাকি। আকাশ একবার ভাবল তিথিকে ডেকে তুলে একসাথে যাবে, কিন্তু কাল রাতের এই অস্বস্তিকর পরিস্থিতির পর সাহস করে উঠতে পারল না। সে নিজের মনেই তৈরি হয়ে নিল এবং তিথিকে ঘুমন্ত অবস্থায় রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ ভাবল ম্যাম না হয় আজ একটু শান্তিতে ঘুমাক, অনেকে ছাড়াই না হয় আজ ভার্সিটিতে যাই। তিথি যখন ঘুম থেকে উঠল তখন দেখলো আকাশ বাড়িতে নেই। ঘড়ির দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেল। কালকের ওই নীলার কলটা তার মনে শান্তি কেড়ে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করতে করতে সে ভাবল আকাশকে নিয়ে অযথা চিন্তা করা তার সাজে না। তারা তো শুধু চুক্তিতে আবদ্ধ, কিন্তু মন তো আর যুক্তির কথা শোনে না। তিথি কোনো মতে তৈরি হয়ে একাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ তার মনটা অন্যদিনের চেয়ে অনেক বেশি ভারী হয়ে আছে। তিথি যখন ভার্সিটির মেন গেটে পা রাখলো তখন রোদের তেজ বাড়তে শুরু করেছে। গেট দিয়ে ঢুকে করিডোর ধরে হাঁটার সময় হঠাৎ তার নজর গেল ক্যাফেটেরিয়ার সামনে কৃষ্ণচূড়া গাছটা নিচে, সেখানে আকাশের বন্ধুদের নিয়মিত আড্ডার জায়গা। তিথি স্বাভাবিকভাবেই একবার সেদিকে তাকালো আকাশকে দেখার জন্য, কিন্তু পরক্ষণেই তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। সে যা দেখল তা তার দুঃস্বপ্নেও ছিল না। দূরে দাঁড়িয়ে থাকা আকাশকে ঘিরে তার বন্ধুরা আড্ডা দিচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে নীলা দৌড়ে এসে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরল।
নীলা আকাশকে ছাড়ছে না, বরং তার কাঁধে মুখ গুজে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে মনে হচ্ছে সে খুব অপ্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু সে নীলাকে সরিয়েও দিচ্ছে না। তিথি পাথর হয়ে দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা। তার শরীরের ভেতর দিয়ে এক তীব্র ঘৃণাস্রোত বয়ে গেল, যে আকাশ কাল করিডোরে দাঁড়িয়ে তাকে অধিকারের কথা শুনিয়েছিল, যে আকাশ তাকে নিয়ে হ্যাপি কাপল হওয়ার নাটক করে যাচ্ছিল, সেই আকাশ আজ সবার সামনে অন্য এক মেয়ের আলিঙ্গনে আবদ্ধ। তিতির চোখের কোণে এক ফোঁটা নোনা জল উকি দিল, সে দ্রুততা মুছে ফেল। আকাশের এক বন্ধু রনি হঠাৎ গেটের দিকে তাকিয়ে তিতিকে দেখে ফেল। সে চট করে আকাশের পিঠে টোকা দিল। আকাশ চমকে পেছনে ফিরতে দেখল দূরে তিথি দাঁড়িয়ে আছে। তিতির চোখের দৃষ্টি আজ অন্যদিনের চেয়েও বেশি শীতল আর কঠিন। আকাশ নীলাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিথির দিকে এগোতে চাইল, কিন্তু তিথি কোনো সুযোগ দিল না। সে কোনো কথা না বলে নিজের ব্যক্তিত্ব আর গাম্ভীর্য বজায় রেখে দ্রুত পায়ে ডিপার্টমেন্টের ভেতর চলে গেল। আকাশের বুকটা ধক করে উঠল। সে জানে তিথি ম্যামের এই এক মুহূর্তের চাহনি অনেক বড় জ্বরের সংকেত। নীলা তখনও আকাশের হাত ধরে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আকাশ তাকে ঝেড়ে ফেলে দিয়ে পাগলের মতো তিথির পিছু নিল। তবে তার মনে একরাশ ভয় কাজ করছিল। একজন রাগী ম্যাম আর একজন অপমানিত স্ত্রী, এই দুই সত্তা যখন একসাথে ফুঁসে উঠবে, তখন আকাশের পক্ষে নিজেকে সামলানো হয়তো আর সম্ভব হবে না। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকা শত শত স্টুডেন্টদের ভিড়ে আকাশ নিজেকে খুব একার অপরাধী মনে করতে লাগলো। তিথি চলে যাওয়ার পর আকাশ রাগে আর বিরক্তিতে ফেটে পড়ল। সে একজটকে নীলার হাত নিজের শরীর থেকে সরিয়ে দিল। নীলা ছলো ছলো চোখে আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু আকাশের চোখে এখন কোনো মায়া নেই, আছে শুধু ঘৃণা। কাল রাতের সেই ফোন কল আর আজকের এই পরিস্থিতির জন্য আকাশ নিজেকে খুব ছোট মনে করছে। নীলা, তুমি এই সাহস কোত্থেকে পাও? তুমি আমাকে ঠকিয়ে আশিকের সাথে সম্পর্কে জড়িয়েছিলে, আমাকে মাঝ পথে ফেলে চলে গিয়েছিলে। তখন তো একবারও আমার কথা ভাবোনি, তাহলে এখন কেন ফিরে এসেছো? আকাশ প্লিজ আমার কথা শোনো, আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি আশিক আমাকে ব্যবহার করবে। আমি এখন বুঝতে পারছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নীলা প্রায় সবার সামনে আকাশের হাত পা ধরে ক্ষমা চাইতে শুরু করলো, কিন্তু আকাশে মন গলে গেল না। সে দেখলো তার বন্ধুরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আকাশ বুঝতে পারলো এই মুহূর্তে নীলাকে বোঝানো সম্ভব নয়। সে নীলাকে কোনো উত্তর না দিয়ে তাকে পুরোপুরি উপেক্ষা করে গটগট করে ক্লাসরুমের দিকে হাঁটা দিল। তার মাথায় তখন শুধু তিথির ওই বিষণ্ণ আর শীতল চোখের চাহনি ঘুরপাক খাচ্ছিল। আকাশ ক্লাসরুমে এসে তার সিটে বসল, কিন্তু তার মন পড়ে রইল তিথির কাছে। ঠিক তখনই ক্লাসের ঘন্টা পড়ল। দরজায় ছায়া পড়তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। তিথি ক্লাসে প্রবেশ করলো। আকাশ লক্ষ্য করলো অন্য দিনের তুলনায় তিথি আজ অনেক বেশি শান্ত। অন্যদিন তিথি ক্লাসে ঢুকে সবার অজান্তে একবার হলো আকাশের দিকে আর চোখে তাকাতো। একটা মুচকি হাসি বা সামান্য দুষ্টমি ভরা চাহনি বিনিময় হতো, কিন্তু আজ তিথি একবারের জন্য আকাশের দিকে তাকালো না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাজিরা খাতা খুলল এবং যান্ত্রিক গলায় কল রোল শুরু করলো। তিথি খুব পেশাদার ভাবে ক্লাস নেওয়া শুরু করলো। কেন সবার সামনে আমাকে এভাবে অস্বস্তিতে ফেলছো? ম্যাম কি খুব বেশি কষ্ট পেয়েছেন? উনি তো একবারও আমার দিকে তাকাচ্ছেন না। এই শান্ত থাকাটা তো ঝড়ের আগে নীরবতার মতো লাগছে। অন্তত একটা ধমক দিলেও তো শান্তি পেতাম। তার লেকচার দেওয়ার ধরনে কোনো পরিবর্তন নেই, কিন্তু তার ভেতরে যে একটা পাহাড় অভিমান জমেছে তা আকাশ স্পষ্ট বুঝতে পারছিল। আকাশ বারবার চেষ্টা করছিল তিথির নজর কাটতে, কিন্তু তিথি যেন আজ প্রতিজ্ঞা করেছে সে আকাশকে চেনে না। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা তিথির এই শান্ত রূপ দেখে ভাবছে ম্যাম হয়তো আজ ভালো মুডে আছেন, কিন্তু একমাত্র আকাশই জানে এই শান্ত সাগরের নিচে কতটা গভীর ক্ষত লুকিয়ে আছে। তিথি বোর্ডের দিকে তাকিয়ে লিখতে লিখতে হঠাৎ থেমে গেল। তারপর ক্লাসের উদ্দেশ্যে বলল, জীবনের কিছু অধ্যায় খুব দ্রুত শেষ হয়ে যায়, ঠিক এই অঙ্কের মতো। কিছু জিনিস চাইলেও আর আগের মতো করে সাজানো যায় না, তাই যা আছে তা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিথির এই কথাগুলো যেন তীরের মতো আকাশের বুকে গিয়ে বিঁধল। আকাশ বুঝতে পারলো তিথি শুধু অঙ্কের কথা বলছে না, সে তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতির কথা বলছে। আকাশ খুব করে চাইছিল ক্লাস শেষ হওয়ার পর তিথির সাথে কথা বলতে, কিন্তু তিথি ক্লাস শেষ না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল।
আকাশ সেখানে স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারল নীলার আশা আর তিথির এই বদলে যাওয়া তাকে এক নতুন সংকটে ফেলে দিয়েছে। তিথি ক্লাস শেষ করে একদম স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে গেল। তার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ নেই, যেন কিছুই হয়নি। আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না। সে তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে তিথি পিছু পিছু ক্লাস থেকে বেরিয়ে গেল। আকাশে এই তাড়াহুড়ো করে ম্যামের পেছনে যাওয়া দেখে রনি আর পিউ একে অপরের দিকে তাকালো। বেশ কিছুদিন ধরেই তারা লক্ষ্য করছে আকাশ আর তিথি ম্যামের ব্যবহার খুব রহস্যজনক। মাঝে মাঝে মনে হয় তারা খুব পরিচিত, আবার কখনো মনে হয় তাদের মধ্যে কোনো চাপা যুদ্ধ চলছে। বন্ধুদের মনে সন্দেহ বীজটা আরও শক্ত হয়ে দানা বাঁধতে শুরু করলো। আকাশ করিডোর দিয়ে দ্রুত হেঁটে গিয়ে লাইব্রেরির পাশে নির্জন রাস্তায় তিথিকে ধরে ফেল। সে একরকম দৌড়ে গিয়ে তিথির সামনে দাঁড়িয়ে তার পথ আটকে দিল। তিথি থামতে বাধ্য হলো, কিন্তু তার চোখে মুখে আগে সেই বিরক্তি বা রাগ নেই। সেখানে কেবল একটা শূন্যতা। ম্যাম, কি সমস্যা আপনার? আপনি এমন ব্যবহার করছেন কেন? ক্লাসে একবারও আমার দিকে তাকালেন না, এখন কথা না বলে চলে যাচ্ছেন কেন? করছেন এমন? আমি তো স্বাভাবিকই আছি আকাশ, আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি। ক্লাস নিয়েছি, এখন নিজের কাজে যাচ্ছি, এতে সমস্যার কি দেখলে? আপনি ভালো করেই জানেন আমি কিসের কথা বলছি। ওই যে সকালে নীলা আমাকে জড়িয়ে ধরেছিল, সেটা দেখে আপনি অমন করছেন কেন? আপনি তো বলেছিলেন আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, আমরা শুধু চুক্তিতে আছি। আপনি তো আমাকে ভালোবাসেন না, তবে নীলাকে আমার সাথে দেখে আপনার এত জলে কেন? আকাশের এই সরাসরি প্রশ্নে তিথি এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বুকের ভেতরটাও হু হু করে উঠল। সে মুখে এক কঠিন আবরণ বজায় রাখলো। সে আকাশের চোখের দিকে তাকিয়ে খুব ধীর স্থিরভাবে উত্তর দিতে শুরু করলো। দেখো আকাশ, বেশি কথা বলবে না। আমি মোটেও কোনো খারাপ ব্যবহার করছি না। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তোমার প্রাক্তন প্রেমিকা তোমাকে জড়িয়ে ধরবে না, তুমি তাকে নিয়ে ঘুরতে যাবে, সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমাকে আমার মতো থাকতে দাও। আমার বিষয় নিয়ে অকারণে নাক গলাতে এসো না। আমি তো তোমার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছি না, তাহলে তুমি কেন আমার পেছনে ঘুরছো? কিন্তু ম্যাম, আপনি তো আমার স্ত্রী, আমাদের বিয়ের কথা কেউ না জানলেও। স্টপ ইট আকাশ। বিয়ের কথা চার দেওয়ালের ভেতর থাকাই ভালো। এখানে আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। আর চুক্তির কথা যদি বলো, তবে মনে রেখো চুক্তিতে সম্মান দেওয়ার কথা ছিল, অপমান করার নয়। কিন্তু এখন আর ওসব নিয়ে কথা বললে লাভ নেই। তোমার জীবনে কে আসবে আর কে যাবে তাতে আমার কিছুই যায় আসে না। সো মুভ সাইড, আমাকে যেতে দাও। আকাশ কোনো উত্তর দিতে পারল না। সে দেখলো তিথি তাকে এড়িয়ে গটগট করে চলে যাচ্ছে। তিথির এই কিছু যাই আসে না কথাটা আকাশে কানে বারবার বাজতে লাগলো। সে বুঝতে পারলো তিথি তাকে শুধু এড়িয়ে যাচ্ছে না, বরং মনে দরজায় একটা শক্ত তালা লাগিয়ে দিয়েছে। আকাশ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল তিথি রাগ করুক, চিৎকার করুক, কিন্তু এই শান্ত অবহেলা সে সহ্য করতে পারছে না। এদিকে আড়ালে দাঁড়িয়ে থাকা রনি আর পিউ তাদের এই বাদানুবাদ আংশিক দেখে ফেলল, যা তাদের সন্দেহের ঘৃতাহুতি দিল। তিথির কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আকাশ চরম বিরক্তি আর হতাশ হয়ে ক্লাসে ফিরে এলো। কিন্তু সেখানে ঢোকার সাথে সাথে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিপদ। ক্লাসের রনি, পিউ আর বাকি বন্ধুরা মিলে আকাশকে মাঝখানে রেখে ঘিরে ধরল। সবার চোখে মুখে তখন রাজ্যের কৌতূহল আর সন্দেহ। আকাশ বুঝতে পারল আজ আর সহজে পার হওয়া যাবে না। কি রে আকাশ, তোর সমস্যাটা কি বলতো? আমরা অনেকদিন ধরে খেয়াল করেছি তুই কেন জানি সবসময় তিথি ম্যামের পেছন পেছন খুরখুর করিস। আগে তো তুই ওনাকে দেখলে 100 হাত দূরে থাকতি, এখন ওনার ছায়াও ছাড়ছিস না। শুধু তাই না, ম্যামের ব্যবহারও তোর প্রতি খুব অস্বাভাবিক। আজ সকালেও করিডোরে তোদের অমন উত্তেজিত হয়ে কথা বলতে দেখলাম। আকাশ, লুকাস না, সত্যি করে বলতো, ম্যাডামের সাথে তোর কোনো ঝামেলা হয়েছে নাকি অন্য কিছু? আরে তোরা কি শুরু করলি বলতো? ম্যামের সাথে আমার একটা ইন্টারনাল মার্কস নিয়ে ঝামেলা চলছে, সেটা মেটাতেই ওনার পেছনে যাচ্ছি। তোরা সব সময় উল্টাপাল্টা চিন্তা করিস কেন? আমাকে যেতে দে তো, মাথা গরম হয়ে আছে। আকাশ কোনো মতে বন্ধুদের পাশ কাটিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে পার্কিংয়ের দিকে যেতে লাগলো। কিন্তু সে বুঝতে পারেনি তার বেস্ট ফ্রেন্ড হৃদয় তাকে এক মুহূর্তের জন্য নজর ছাড়া করেনি।
হৃদয় জানে আকাশ যখন মিথ্যা বলে তখন সে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। হৃদয় নিঃশব্দে আকাশের পিছু নিল এবং পার্কিং লটের এক নির্জন জায়গায় আকাশকে একা পেয়ে সামনে গিয়ে দাঁড়ালো। কি রে হৃদয়, তুই এখানেও চলে এলি? বললাম না এখন আমার মুড ভালো নেই, আমাকে একা থাকতে দে। দেখ আকাশ, সবাইকে তুই মিথ্যে বলে ভোলাতে পারবি, কিন্তু আমাকে না। আমি তোর ছোটবেলার বন্ধু, তোর চোখের ভাষা আমি পড়তে পারি। গত কয়েকদিন ধরে তুই আর তিথি ম্যাম যেভাবে চলছিস, সেটা কোনো ছাত্র আর শিক্ষিকার সম্পর্ক হতে পারে না। আমি আজ সকালে তোদের করিডোরের কথাগুলো আংশিক শুনেছি। তুই ভুল শুনেছিস হৃদয়, তুই বেশি ভাবছিস। আকাশকে মিথ্যে বলতে পারবি না, আমাকে সত্যিটা বল। ম্যাডাম কি তোকে ব্ল্যাকমেল করছে? একই তোদের মধ্যে এমন কিছু আছে যা তুই কাউকে বলতে পারছিস না? দেখ, সবাইকে মিথ্যে বলতে পারলেও আমাকে বলতে পারবি না, তাই যা ঘটেছে সত্যি সত্যি আমার কাছে বল। কথা দিচ্ছি, আমি ছাড়া আর কেউ জানবে না। হৃদয়ের এমন দৃঢ় আর মায়াভরা কথা শুনে আকাশের ভেতরের শক্ত বাতটা যেন ভেঙে গেল। সে বুঝতে পারল এই বিশাল রহস্যের বোঝা সে আর একা বইতে পারছে না। তার একজন বিশ্বস্ত মানুষের খুব প্রয়োজন, যে তাকে বিচার করবে না, বরং বুঝবে। আকাশ আশেপাশে একবার তাকিয়ে নিশ্চিত হয়ে নিল কেউ নেই তো। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে হৃদয়ের কাঁধে হাত রাখলো। হৃদয়, আমি যা বলবো সেটা শোনার পর তুই হয়তো বিশ্বাস করতে চাইবি না, এমনকি আমার নিজেরও মাঝে মাঝে বিশ্বাস হয় না। তিথি ম্যাম শুধু আমার ভার্সিটির টিচার নন, উনি এখন আমার বিবাহিত স্ত্রী। পরিস্থিতির চাপে পড়ে আমাদের বিয়েটা করতে হয়েছে। আকাশের কথা শুনে হৃদয়ের চোখের মনে স্থির হয়ে গেল। সে যেন কানে ভুল শুনেছে এমন একটা ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে রইল। পুরো ভার্সিটির ক্রাশ সেই রাগী তিথি ম্যাম আর এই ছন্নছাড়া আকাশ বিবাহিত দম্পতি। হৃদয়ের মুখ দিয়ে কিছুক্ষণ কোনো কথা শুনল না। আকাশ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে নিজের ভাগ্যের অদ্ভুত পরিহাসের কথা ভাবতে লাগলো। পার্কিং লটের সে নির্জন কোণায় আকাশের কথাগুলো যেন বোমার মতো ফাটল। হৃদয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন কিছুতেই কাজ করছে না যে সে কি শুনেছে। আকাশ এক দীর্ঘশ্বাস ফেলে হৃদয়ের চোখের দিকে তাকিয়ে তাদের জীবনের সেই অদ্ভুত পরিণতির কথা বলতে শুরু করলো। হৃদয়, তুই হয়তো ভাবছিস এটা কোনো সিনেমার গল্প, কিন্তু এটাই আমার জীবনের কঠিন বাস্তব। আমার মা আর তিথি ম্যামের মা ছোটবেলার প্রাণের বান্ধবী। তাদের মধ্যে বহু আগে থেকেই ইচ্ছা ছিল যে তারা একে অপরের ছেলেমেয়ের বিয়ে দিয়ে আত্মীয় হবে। মা জানতেন তিথি আমার চেয়ে বয়সে বড় এবং আমার ভার্সিটির টিচার, কিন্তু মায়ের শখ ছিল তিথিকেই তিনি নিজের ঘরের বউ করবেন। তাই আমার কোনো মতামত না নিয়ে, এমনকি তিথিকেও কিছু না জানিয়ে, সেদিন মা জোর করে আমাকে নিয়ে তিথিদের বাড়িতে হাজির হন। তখন নীলা আমাকে ঠকিয়ে আশিকের কাছে চলে গিয়েছিল। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। জীবনের উপর কোনো মায়া ছিল না বলেই মায়ের কথাই না বুঝে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার পর কপালে চন্দন আর মাথায় ওড়না দেওয়া বউয়ের জায়গায় যখন নিজের ভার্সিটির সবচেয়ে রাগী টিচারকে দেখলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমি না করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আর পরিস্থিতির চাপে শব্দটা মুখ দিয়ে বের করতে পারিনি। কিন্তু আকাশ, তুই না হয় আবেগে রাজি হয়েছিস, ম্যাডাম কেন রাজি হলেন? উনি তো যথেষ্ট বুদ্ধিমতী এবং স্বাবলম্বী। উনি কেন তোর মতো একটা স্টুডেন্টকে বিয়ে করতে রাজি হলেন? সেখানেই তো ট্র্যাজেডি। তিথি ম্যামের মায়েরও একই শখ ছিল, বান্ধবীর ছেলের সাথেই মেয়ের বিয়ে দেবেন। যখন আমার মা জোর করে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, ওনার মা না করতে পারেননি। তবে ম্যাডামকে আগে থেকে জানানো হয়নি যে পাত্র তার চেয়ে বয়সে ছোট বা তার নিজেরই ছাত্র। ম্যাডাম ভেবেছিলেন হয়তো স্বাভাবিক কোনো সম্বন্ধ, কিন্তু বিয়ের আসরে যখন আত্মীয় স্বজনদের সামনে আমাকে দেখলেন, তখন ওনার পৃথিবীটাও থমকে গিয়েছিল। ওনার বাবা অনেক দিন ধরে অসুস্থ, ডাক্তার টেনশন করতে নিষেধ করেছেন। সেই মুহূর্তে যদি উনি বিয়েটা ভেঙে দিতেন, তবে সমাজে ওনার বাবার মান সম্মান ধুলোয় মিশে যেত, আর অসুস্থ বাবা হয়তো সে আঘাত সইতে পারতেন না।
মূলত বাবার জীবন বাঁচাতে আর পরিস্থিতির চাপে পড়েই উনি এই অসম্মানজনক বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছেন। আকাশের পুরো কথা শুনে হৃদয় পুরো অবাক হয়ে গেল। সে কি রিয়াকশন দেবে তা যেন সে ভুলে গেছে। তার চোখের সামনে ভেসে উঠল ক্লাসে সেই গম্ভীর তিথি ম্যামের ছবি, যিনি লোহা দিয়ে গড়া বলে মনে হতো, কিন্তু সেই মানুষটার পেছনে যে এমন একটা অসাহিত্যের গল্প থাকতে পারে তার হৃদয়ের কল্পনার বাইরে ছিল। হৃদয় কয়েক মিনিট স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো আকাশ আর তিথি দুজনেই আসলে একটা বড় ষড়যন্ত্র বা পরিস্থিতির শিকার। দোস্ত, আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি। আমি ভাবতেও পারিনি তোদের দুজনের মধ্যে এত বড় একটা রহস্য লুকিয়ে আছে, অথচ তোরা ভার্সিটিতে একে অপরের সাথে এমন ব্যবহার করিস যেন তোদের মধ্যে কোনো সম্পর্কই নেই। বিশেষ করে ম্যাডাম, উনি কিভাবে এত বড় সত্যিটা বুকের ভেতর চেপে রেখে ক্লাস নেন? এটাই তো সমস্যা হৃদয়, এই রহস্যের বোঝা বইতে বইতে আমরা ক্লান্ত। এখন আবার নীলার এই ফিরে আসা সব কিছু আরও ওলট পালট করে দিচ্ছে। ম্যাম হয়তো ভাবছেন আমি এখনও নীলাকেই ভালোবাসি, তাই উনি আমার উপর বিরক্ত, কিন্তু আমি ওনাকে কিভাবে বোঝাবো যে আমি এখন এক গভীর চক্রে আটকে গেছি। হৃদয় আকাশের কাঁধে হাত রাখলো। তার চোখে এখন সহমর্মিতা। সে বুঝতে পারল আকাশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। তবে হৃদয়ের এই নীরবতা আকাশকে কিছুটা স্বস্তি দিল, যে অন্তত একজন মানুষ তার এই গোপন দহনের কথা জানতে পেরেছে। পার্কিং লটের নির্জনতায় দুই বন্ধুর কথোপকথন গভীর থেকে গভীরতর হচ্ছিল। আকাশের মুখে সবটা শোনার পর হৃদয়ের বিস্ময় কাটছিল না। তবে সে আকাশের চোখে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করল, যা আগে কখনো দেখেনি। হৃদয় একটু সময় নিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে সরাসরি একটা প্রশ্ন করে বসল। আচ্ছা আকাশ, একটা কথা সত্যি করে বলতো, তুই কি ম্যামকে ভালোবাসিস? মানে তিথি ম্যামের প্রতি কি তোর আসলেই কোনো অনুভূতি তৈরি হয়েছে? ভালোবাসি কিনা জানি না রে হৃদয়, তবে ইদানিং ম্যাডামের মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না। কেন জানি নিজের ভেতর খুব অস্থির লাগে। এই কদিন ওনার সাথে এক ছাদের নিচে মানুষটা যে উপর দিয়ে যতটা রাগী, ভেতরটা ঠিক ততটাই নরম। সত্যি বলতে উনি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছেন। এই যে ওনার সাথে ছোট ছোট ঝগড়া, একটু একটু হাসি মজা, এগুলোকেই আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। না হলে নীলা যখন আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল আমি তো একদম শেষ হয়ে গিয়েছিলাম। তিথি ম্যামই আমাকে অজান্তে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন। তাহলে ম্যাডামের মনে কি চলছে? ম্যাডাম কি তোকে ভালোবাসে? উনি কি একবারও তোকে এমন কিছু বুঝিয়েছেন? না রে, ওনার মনে কি আছে সেটা বোঝা মুশকিল। উনি তো সবসময় সেই গম্ভীর টিচার মোডেই থাকেন। আমাদের মধ্যে তো বিয়ের শুরুতেই চুক্তি হয়েছিল যে আমরা কেউ কারো ব্যক্তিগত জীবনে নাক গলাবো না। তাই আমার ধারণা উনি হয়তো আমাকে শুধু পরিস্থিতির শিকার একজন ছাত্র হিসেবেই দেখেন। আমার কি মনে হয় জানিস, ম্যাডামও তোকে ভালোবাসেন, একদম 100% নিশ্চিত থাক। তুই হঠাৎ এমন কথা কেন বলছিস? ওনার ব্যবহারে তো ভালোবাসার চিটে ফোঁটাও দেখি না, শুধু ধমক আর শাসন। আরে বুদ্ধু, এটাই তো ভালোবাসার লক্ষণ। তুই ভেবে দেখ, ম্যাডাম যদি তোকে ভালো না বাসতেন তবে নীলাকে তোর সাথে জড়িয়ে ধরা অবস্থায় দেখে ওনার কিচ্ছু যায় আসতো না। উনি তো চুক্তির দোহাই দিয়ে সবকিছু এড়িয়ে যেতে পারতেন, কিন্তু ম্যাডাম রিঅ্যাক্ট করেছেন। ওনার মুখ শুকিয়ে গেছে, তোর ওপর অভিমান করেছেন। তার মানে কি? তার মানে তোর জীবনে অন্য কোনো মেয়ের উপস্থিতি ম্যাম সহ্য করতে পারছেন না। ম্যামের এই জ্বলে ওঠা আর রাগটাই বলে দিচ্ছে যে ম্যাম তোকে মন থেকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছেন। হৃদয়ের কথাগুলো শোনার পর আকাশের মনে কোণে যেন আশার এক নতুন প্রদীপ জ্বলে উঠল। সে আগে কখনো এভাবে ভেবে দেখেনি। হৃদয়ের যুক্তিগুলো আকাশের কাছে খুব জোরালো মনে হতে লাগলো। আসলেই তো, তিথি যদি তাকে অবহেলাই করতেন তবে তার এত অভিমান কেন? কেন তিনি নীলার নাম শুনেই মুখ ফিরিয়ে নিচ্ছেন? আকাশ গভীর এক ঘোরের মধ্যে তলিয়ে গেল। সে বুঝতে পারল তাদের এই অসময় সম্পর্কের সমীকরণটা আসলে যতটা জটিল মনে হচ্ছে তার চেয়েও অনেক বেশি মায়াবী। এখন শোন, ম্যাডামকে এভাবে কষ্ট দিয়ে লাভ নেই। যা করার তো নীলা করেছে, তোর তো দোষ নেই। তুই বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বল। ওনার অভিমান ভাঙানোর দায়িত্ব কিন্তু তোরই। ঠিক বলেছিস হৃদয়,
আজ বাড়িতে গিয়ে ওনার সাথে সবটা পরিষ্কার করব। এই ভুল বোঝাবুঝি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। আকাশ আর হৃদয় যখন আড্ডা শেষ করে বেরোলো তখন আকাশের মনে এক নতুন সংকল্প। সে জানে তিথির মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের মন জয় করা সহজ নয়, কিন্তু হৃদয় দেওয়া সাহস তাকে এক নতুন শক্তি দিল। আর এদিকে তিথি তার কেবিনে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবছিলেন কেন তিনি আকাশের উপর এত অধিকার বোধ দেখাচ্ছেন। তবে কি তিনি আসলেই তার এই ছাত্রটির প্রেমে পড়ে গেছেন? হৃদয়ের সাথে কথা বলার পর আকাশের মনে এক নতুন উদ্দীপনা কাজ করছিল। সে ঠিক করলো এখনই তিথির কেবিনে গিয়ে সবটা পরিষ্কার করবে এবং নিজের মনে কথাগুলো তাকে বুঝিয়ে বলবে। করিডোর দিয়ে হাঁটার সময় আকাশের মনে এক অন্যরকম রোমাঞ্চ কাজ করছিল। তিনি তিথির কেবিনে দরজার কাছাকাছি পৌঁছাতেই ভেতর থেকে ভেসে আসা কিছু কথা শুনে আকাশের পা যেন মাটিতে গেঁথে গেল। দরজার পাল্লাটা সামান্য ফাঁক হয়েছিল, সেখান দিয়ে সে দেখল ভেতরে আহনান স্যার আর তিথি ম্যাম দাঁড়িয়ে আছেন। তিথি, আমি আর কতকাল এইভাবে অপেক্ষা করব? তোমাকে তো আমি আগে থেকেই পছন্দ করি, আর এখন মনে হচ্ছে দেরি করাটাও ঠিক হবে না। আমি তোমাকে মন থেকে ভালোবাসি তিথি। আমি চাই তোমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতে। আহনান স্যার প্লিজ, আপনি কি ভুলে যাচ্ছেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আপনি এসব কি বলছেন? আমি এখন কোনো ব্যক্তিগত আলাপ করতে চাচ্ছি না। না তিথি, আমি আজ সিরিয়াস। আমি ঠিক করেছি আজকালের মধ্যেই আমার বাড়িতে কথা বলবো এবং তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আমার মনে হয় আমাদের দুজনের ফ্যামিলি এই বিয়েতে খুব খুশি হবে। তুমি কেন বারবার আমাকে এড়িয়ে চলছো? তোমার জীবনে কি অন্য কেউ আছে? তিথি পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে আহনানের এই সরাসরি প্রস্তাবে এবং বিয়ের কথা বলাতে খুব সতর্কতার সাথে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে মনে মনে চাচ্ছিল চিৎকার করে বলতে চেয়ে সে বিবাহিত, কিন্তু চুক্তির কথা ভেবে আর পরিস্থিতির জটিলতায় সে কিছুই বলতে পারল না। আহনানের জোরাজুরি আর তীব্র ভালোবাসার দাবির মুখে তিথি একদম চুপ হয়ে গেল। সে কোনো প্রতিবাদ করতে পারল না, আবার সম্মতিও দিল না। তিথির এই নীরবতা দেখে আহনানের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল আর শুনছিল আকাশ। তিথিকে ওভাবে চুপ করে থাকতে দেখে আকাশের রাগে শরীর কাঁপতে শুরু করলো। তার মনে হলো তিথি কেন আহনানকে কড়া গলায় ধমক দিচ্ছে না, কেন বলছে না যে সে বিবাহিত। কাল যে তিথি তাকে অধিকার নিয়ে কথা শুনিয়েছে, সেই তিথি আজ অন্য পুরুষের সামনে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের ভেতর এক তীব্র হিংসার ক্রোধের আগুন জ্বলে উঠল। সে ভাবল তিথি হয়তো মনে মনে আহনান স্যারকে পছন্দ করে, তাই হয়তো সে প্রতিবাদ করছে না। আকাশে মনে হলো তার সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা উচিত নয়। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আহনানের প্রতি তার ঘৃণা আর তিথির প্রতি একরাশ অভিমান নিয়ে সে সেখান থেকে দূরত্ব পায়ে বেরিয়ে এলো। তার মনে এক বিষাক্ত যন্ত্রণা শুরু হলো। তবে কি সে ভুল মানুষের জন্য মায়া বাড়িয়ে ফেলেছে? বাহ, দারুণ নাটক তো। আমি ওদিকে ভাবছি উনি আমাকে ভালোবাসেন, আর এদিকে উনি অন্য কারো প্রস্তাব চুপচাপ শুনে নিচ্ছেন। এই তো আপনার চরিত্র ম্যাম। আপনি শুধু আমাকে শাসন করতেই জানেন, কিন্তু নিজের বেলায় আপনি খুব শান্ত। আকাশ করিডোর দিয়ে প্রায় দৌড়ে পার্কিং লটে চলে এলো এবং নিজের বাইকটা স্টার্ট দিল। তার চোখের সামনে বারবার তিথি সেই নিশ্চুপ মুখটা ভেসে আসছিল। সে জানে না কেন তিথি প্রতিবাদ করেনি, কিন্তু এই নীরবতাই আকাশের মনে সন্দেহের এক বিশাল দেওয়াল তৈরি করে দিল। আকাশ আর এক মুহূর্ত সেখানে থাকলো না। তীব্র গতিতে বাইক চালিয়ে সে ভার্সিটির গেট পার হয়ে গেল। সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে এই মায়ার জগৎ থেকে সে যত দূরে চলে যাবে ততই মঙ্গল। তিথি কেবিনে আহনান স্যার যখন বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন তখন দরজার আড়ালে দাঁড়িয়ে আকাশ সবটাই শুনেছিল। সেই মুহূর্ত থেকে আকাশের মস্তিষ্কে প্রতিটা শিরা যেন আগুনের মতো জ্বলছিল। সারাদিন সে ভার্সিটির কারোর সাথে ঠিকমতো কথা বলেনি। ক্লাস শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী তারা দুজন একসাথে গাড়িতে উঠল। আকাশ ড্রাইভিং সিটে আর তিথি তার পাশের সিটে। বাড়ির পথে গাড়ি এগোচ্ছে, কিন্তু ভেতরে এক শ্মশানের নীরবতা। আকাশ স্টিয়ারিংয়ে হুইলটা এত জোরে চেপে ধরেছে যে তার হাতের রগগুলো ফুলে উঠেছে। হঠাৎ আকাশের মনে আহনান স্যারের সেই কণ্ঠটা আবার বেজে উঠল, তিথি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবো। আর তার সাথে সাথে ভেসে এলো তিথি সেই নিশ্চুপ চেহারা। আকাশ আর সহ্য করতে পারল না। সে হঠাৎ করে গাড়ির এক্সেলেটরে প্রচন্ড জোরে চাপ দিল। আকাশ এটা কি করছো? স্পিড কমাও, সামনে গাড়ি আছে, ব্রেক করো আকাশ।
তিথি দুহাতে নিজের সিট বেল্টটা শক্ত করে চেপে ধরল। সে ছোটবেলা থেকে গাড়ির অতিরিক্ত স্পিডে খুব ভয় পায়। তার বুক ধড়ফড় করতে শুরু করেছে, কিন্তু আকাশ যেন আজ বধির হয়ে গেছে। সে সামনে রাস্তার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে আছে এক অদ্ভুত আক্রোশে। সে বারবার ওভারটেক করছে এবং গাড়ির গতি আরো বাড়িয়ে দিচ্ছে। সে শহরের মেন রাস্তা থেকে বের করে গাড়িটাকে একটা নির্জন কাঁচা রাস্তার দিকে নিয়ে গেল। দুপাশে বিশাল ফাঁকা মাঠ, জনমানবহীন প্রান্তর। সেখানে এসে আকাশ সজোরে ব্রেক করলো। টায়ার আর মাটির ঘর্ষণে এক বিকট শব্দ হলো এবং গাড়িটা সজোরে কেঁপে থেমে গেল। তুমি কি পাগল হয়ে গিয়েছো আকাশ? আমাদের আজ বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি স্পিডে ভয় পাই জেনেও তুমি গাড়িতে এইভাবে চালালে কেন? অ্যাক্সিডেন্ট হলে হবে, তাতে আপনার কি? আপনি তো এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন, তাই না ম্যাম? আপনি তো আপনার যোগ্য সঙ্গী খুঁজে পেয়েছেন, তাহলে এই সামান্য স্পিডে মরতে ভয় পাচ্ছেন কেন? তুমি এসব কি বলছো? আমি কার সাথে নতুন জীবনের স্বপ্ন দেখছি? তুমি কি নিজের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছো? কাণ্ডজ্ঞান আমি হারাইনি ম্যাম, হারিয়েছেন আপনি। সকালে আপনার নিজের কেবিনে বসে যখন আহানান স্যার আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, তখন আপনি কেন চুপ ছিলেন? আমি সব শুনেছি। উনি আপনাকে ভালোবাসেন, আপনার বাড়িতে প্রস্তাব পাঠাবেন, সবই তো তিনি বলে দিলেন আপনার কেবিনে দাঁড়িয়ে। আপনি তো বড় বড় নীতি কথা বলেন, তখন কেন ওনাকে একটা চর মেরে বের করে দিলেন না? কেন প্রতিবাদ করলেন না? তবে কি আপনিও মনে মনে ওনাকে চান? তুমি তুমি আমার কেবিনে গিয়েছিলে? তুমি আড়ি পেতে আমাদের কথা শুনেছো? হ্যাঁ, গিয়েছিলাম। আপনার অভিমান ভাঙাতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার নিজের মান সম্মানই ধুলোয় মিশে গেছে। কাল রাতে আমি নীলার ফোন রিসিভ করিনি বলে আপনি সারা রাত আমার সাথে কথা বলেননি। আজ সকালে নীলা আমাকে জোর করে জড়িয়ে ধরেছে বলে আপনি আমাকে অপরাধী বানিয়ে দিলেন। কিন্তু এখন আপনার বেলায় কি হলো? আপনি কেন নিজের কেবিনে আহানান স্যারকে মুখের উপর না বলতে পারলেন না? মুখ সামলে কথা বলো আকাশ। তুমি জানো না পরিস্থিতির চাপে পড়লে মানুষ কতটা অসহায় হয়ে যায়? আমি সেখানে কিছুই বলতে পারিনি, কারণ আমি আমাদের চুক্তির কথা ভাবছিলাম। আমি যদি আহানান স্যারকে আমার কেবিনে দাঁড়িয়ে বলে দিতাম আমি বিবাহিত, তবে কালই সারা ভার্সিটি আমাদের এই বিয়ের কথা জেনে যেত। তখন কি হতো? তোমার ক্যারিয়ারের কি হতো? আমার সম্মানের কি হতো? ক্যারিয়ার আর সম্মানের দোহাই দেবেন না ম্যাম। আপনার যদি ওনাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা থাকতো তবে আপনি অন্যভাবেও প্রতিবাদ করতে পারতেন, কিন্তু আপনি চুপ থেকে ওনাকে সুযোগ দিয়েছেন। আসলে কি জানেন, আমি আপনার কাছে শুধুই একটা ছোট ছেলে, একজন অপদার্থ ছাত্র, আর আহানান স্যার আপনার সমমর্যাদার। তাই হয়তো ওনার প্রস্তাব আপনার কাছে অনেক বেশি দামি মনে হয়েছে। তুমি এতটাই নীচ আকাশ? তুমি আমাকে এই চোখে দেখো? আমি তোমার জন্য নিজের ইগো, নিজের ইচ্ছা সবকিছু বিসর্জন দিয়ে এই বিয়েতে রাজি হয়েছি। তুমি নীলাকে দেখে আজও যেভাবে দুর্বল হয়ে পড়ো, সেটা আমি সহ্য করতে পারছি না বলেই আজ অভিমান করেছিলাম। অথচ তুমি আমাকে চরিত্রহীন বানাতে চাইছো। তিতির চোখের জল দেখে আকাশের ভেতরে রাগটা যেন মুহূর্তে জল হয়ে গেল। সে দেখলো তিথি ভয় আর অপমানে কাঁপছে। আকাশ বুঝতে পারলো সে রাগের মাথায় তিথিকে অনেক বড় অপবাদ দিয়ে ফেলেছে। তার মনে হলো সে শুধু হিংসা থেকেই এই কাজগুলো করেছে। তিথির কান্না যেন আকাশের হৃদয়ে তপ্ত সীসার মতো বিচ্ছে। আকাশ ধীর পায়ে গাড়ি থেকে নেমে ও পাশে গিয়ে তিথির দিকে দরজাটা খুলল। তার মনে হলো যে মানুষটাকে সে নিজের আশ্রয়ে আগলে রাখার কথা ছিল, তাকে সে আজ সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। নির্জন মাঠের মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, চারিদিকে ধুলোবালির মিলান আলো। গাড়ির ভেতরে তিথির কান্নার শব্দ আর বাইরের স্তব্ধতা মিলে এক করুণ পরিবেশ তৈরি হয়েছে। আকাশ গাড়ির উপরে গিয়ে দরজা খুলে দেখলো তিথি স্টারিং এ মাথা রেখে ফুপিয়ে কাঁদছে। আকাশের ভেতরের সব রাগ মুহূর্তেই অনুশোচনায় বদলে গেল। সে তিথির পাশে এসে হাঁটু গেড়ে বসলো। তিথির কান্নার শব্দ আকাশের বুকের ভেতর হাতুড়ির মতো বিচ্ছিল। সে বুঝতে পারল হিংসা আর সন্দেহের বশে ভর্তি হয়ে সে তার প্রিয় মানুষটিকে কতটা অপমান করে ফেলেছে। ম্যাম, প্লিজ শান্ত হন। আমি ভুল করেছি, আমি জঘন্য কথা বলেছি। আমার আসলে মাথা ঠিক ছিল না। আনান স্যারকে আপনার ওইভাবে কাছে আসতে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম।
তুমি আমাকে বিশ্বাস করোনি আকাশ? তুমি আমাকে ওই নীলার সাথে তুলনা করলে। যে মেয়েটা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল, তার জন্য তুমি আজ আমাকে এত বড় অপবাদ দিলে। না ম্যাম, আপনি ভুল বুঝছেন। নীলা আমার অতীত, ও আমার জীবনের একটা অভিশপ্ত অধ্যায়। ও আমাকে ঠকিয়ে চলে গেছে, ও আমার বিশ্বাস ভেঙেছে। যে মেয়ে আমাকে একবার ঠকিয়ে অন্যের হাত ধরে চলে যেতে পারে, তাকে আমি এই জীবনে আর কখনো জায়গা দেব না। নীলার জন্য আমার মনে এখন ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু আপনাকে আমি নিজের জীবন থেকে আর হারাতে পারবো না। আমি একবার হারানোর বেদনা সইতে পেরেছি, কিন্তু আপনাকে হারালে আমি মরেই যাব। আকাশের কণ্ঠস্বর শেষ দিকে এসে রুদ্ধ হয়ে গেল। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগলো। তিথি অবাক হয়ে কান্নারত আকাশের দিকে তাকালো। যে ছেলেটা সবসময় চঞ্চল আর দুষ্টামি করে বেড়ায়, তাকে এভাবে শিশুর মতো ভেঙে পড়তে দেখে তিথির খুব খারাপ লাগলো। আকাশের কান্না দেখে তিথি নিজের সব রাগ যেন মুহূর্তেই উবে গেল। আকাশ তখন আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে তিথির কোলের পর মাথা রেখে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল এবং তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। ম্যাম প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি জানি আমি ছোট, আমি ম্যাচিওর, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি সহ্য করতে পারছিলাম না যে আহানান স্যার আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে। আমি আপনাকে ভালোবাসি ম্যাম, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। আকাশ যখন হঠাৎ করে তিথিকে জড়িয়ে ধরল, তখন তিথি শরীরের সব শক্তি দিয়ে শক্ত হয়ে গেল। তার মস্তিষ্ক বলছিল এটা ভুল, সে তো আকাশের টিচার, কিন্তু তার মন বলছিল এই ছেলেটিকে এখন এক চরম অসহায়ত্বে ভুগছে। আকাশের গরম চোখের জল যখন তিথির শাড়ির উপর দিয়ে তার ত্বকে গিয়ে লাগলো, তখন তিথি সব বাধা যেন ধুয়ে মুছে গেল। সে দেখলো আকাশ শুধু কান্না করছে আর বারবার ক্ষমা চাইছে। তিথি কোনো কথা বলতে পারলো না। তার হাত দুটো প্রথমে জড়সড় থাকলেও ধীরে ধীরে সে আকাশে পিঠে হাত রাখলো এবং তাকে আলতো করে সান্ত্বনা দিতে শুরু করলো। শান্ত হও আকাশ, কেঁদো না। আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো তোমার কাছেই আছি। আহানান স্যার যাই বলুক, আমি তো তোমার স্ত্রী। এই সত্যিটা তো আর বদলে যাবে না। তুমি কেন মিছে মিছে নিজের উপর এত চাপ নিচ্ছ? আপনি আমার উপর রাগ করে নেই তো ম্যাম? আপনি আমাকে ক্ষমা করেছেন। তোমার মতো পাগলকে ক্ষমা না করে উপায় আছে? এখন চোখের জল মোছো। এই মহা জনমানবহীন মাঠে আমরা এভাবে বসে থাকলে মানুষ অন্য কিছু ভাববে। চলো এবার বাড়িতে ফিরি, মা হয়তো আমাদের জন্য চিন্তা করছেন। আকাশ তিথির কোল থেকে মাথা তুলল। তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে, মুখে এক করুণ হাসি। তিথি তার নিজের রুমাল দিয়ে আকাশের চোখের জল মুছে দিল। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে আর কোনো টিচার স্টুডেন্টের সম্পর্ক ছিল না, ছিল কেবল দুজন মানুষের না বলা একরাশ ভালোবাসা। আকাশ আর তিথি আবার গাড়িতে বসলো। গাড়িটা যখন স্টার্ট নিল, তখন আকাশের মনে হলো সে যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে। আর তিথি জানালার বাইরে তাকিয়ে ভাবছিল এই পাগল ছেলেটাকে আগলে রাখা এখন তার জীবনে সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। নির্জন মাঠে সেই ঝোড়ো পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। আকাশের কান্না বেগ কমেছে, কিন্তু তার চোখের কোণে এখনো আর্দ্রতা লেগে আছে। তিথি শান্ত মনে স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে আছেন। গাড়িটি এখন ধীর গতিতে বাড়ির দিকে এগোচ্ছে। গাড়ির ভেতরের আবহাওয়া এখন আর শান্ত নয়, বরং এক অদ্ভুত মায়াবী নিস্তব্ধতায় ঘেরা। আকাশ চিটে হেলান দিয়ে তিথির শান্ত মুখটার দিকে তাকালো। তার মনে হলো আজ যদি সে নিজের সবটুকু উজাড় করে না বলে, তবে এই মানুষটাকে সে কোনোদিনও পুরোপুরি নিজের করে পাবে না। ম্যাম আজ না হয় সব পর্দা সরিয়ে দেই। আমি জানি আমাদের শুরুটা ছিল এক পরিস্থিতির শিকার। আপনি আমাকে ছাত্র হিসেবে ছাড়া অন্য কোনোভাবে দেখার সুযোগ পাননি, কিন্তু এই কয়েকদিনে আমি আপনার যে রূপটা দেখেছি, আপনার যে নিঃস্বার্থ যত্ন দেখেছি, সেটা আমাকে বদলে দিয়েছে। আমি আর ওই নীলার পেছনে পড়ে থাকা ছন্ন ছাড়া আকাশ নেই। আমি সত্যি আপনাকে আমার জীবনের ধ্রুবতারা হিসেবে চাই। আকাশ, তুমি কি জানো তুমি কি বলছো? আমাদের বয়সের পার্থক্য, আমাদের পেশাগত অবস্থান সবকিছুই কিন্তু আমাদের বিরুদ্ধে। সমাজ যখন জানবে একজন শিক্ষিকা তার ছাত্রকে বিয়ে করেছে, তখন তারা আমাদের ছেড়ে কথা বলবে না। এই ঝাপটা সামলানোর ক্ষমতা কি তোমার আছে? আছে ম্যাম, শুধু আপনি সাথে থাকলে আমি হিমালয়ও টপকাতে পারবো। আমি জানি আমি এখন আপনার যোগ্য নই,
সবাই আমাকে একটা বখারে ছাত্র হিসেবে চেনে, যে কেবল বাবার টাকায় ঘোরে। কিন্তু আজ আপনার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনার যোগ্য হয়ে দেখাবো। আমি পড়াশোনা শেষ করব, নিজের ক্যারিয়ার গড়ব এবং এমন এক অবস্থানে পৌঁছাবো যেখানে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে তিথি ম্যামের স্বামী তার অযোগ্য। আপনি কি আমাকে সেই সময়টুকু দেবেন? আকাশের কথায় এমন দৃঢ়তা ছিল যা তিথিকে অবাক করে দিল। সে লক্ষ্য হলো আকাশের চোখে আজ কোনো চপলতা নেই, আছে এক বুক আত্মবিশ্বাস। তিথি গাড়িটা রাস্তার এক পাশে এক মুহূর্তের জন্য থামালো এবং আকাশের দিকে ঘুরে তাকালো। সে দেখলো সেই দুষ্টু ছেলেটি আজ হঠাৎ করে যেন অনেক পরিণত হয়ে গেছে। তিথি নিজের মনের কোণেও যে আকাশের জন্য তার জায়গা তৈরি হয়েছে তা সে আজ আর অস্বীকার করতে পারল না। আমি তোমায় সময় দেব আকাশ। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আর শোনো, তুমি যদি সত্যিই আমাকে নিজের করে পেতে চাও, তবে আমি কথা দিচ্ছি আমিও তোমাকে ছেড়ে কখনো যাব না। আয়নান স্যার আসুক বা অন্য কেউ, আমার জীবনে তোমার স্থান এখন সবার উপরে। আমরা একে অপরের হাত ধরে এই কঠিন পরিস্থিতিটা পার হব। প্রতিজ্ঞা করছেন তো ম্যাম? কোনো দিন মাঝপথে আমাকে ফেলে যাবেন না তো? একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারানোর শক্তি আমার নেই। প্রতিজ্ঞা করলাম আকাশ, যে তিথি ম্যাম ক্লাসে একবার কথা দিলে নড়ে না, সেই তিথি আজ তার স্বামীকে কথা দিচ্ছি। সে সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে যোগ্য দেখতে চাই। আমি চাই না কেউ তোমাকে নিয়ে হাসি তামাশা করুক। আকাশের মনে হলো তার বুকের ওপর থেকে কয়েক হাজার মনের পাথর নেমে গেছে। সে তিথির হাতের উপর নিজের হাত রেখে এক পরম তৃপ্তি অনুভব করলো। অন্ধকার নেমে এসেছে চারপাশে, কিন্তু তাদের দুজনের মনের ভেতরের অন্ধকার আজ দূর হয়ে গেছে। তারা একে অপরকে ছেড়ে না যাওয়ার যে প্রতিজ্ঞা আজ করলো, তা যেন এর নির্জন প্রান্ত সাক্ষী হয়ে রইল। গাড়িটা যখন আবার চলতে শুরু করলো, তখন আকাশ আর তিথি দুজনেই জানতো যে সামনে অনেক বাধা আসবে, কিন্তু তারা এখন আর একা নয়, তারা একে অপরের পরিপূরক। সেই মাঠের প্রতিজ্ঞার পর আকাশ আর তিথির দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে শুরু করলো। এখন আর বাড়ির লোকের সামনে তাদের কষ্ট করে অভিনয় করতে হয় না, বরং তাদের চোখের চাহনি আর একে অপরের প্রতি যত্নই বলে দেয় তারা কতটা কাছাকাছি এসেছে। ভার্সিটিতে তারা এখনও পেশাদার দূরত্ব বজায় রাখলেও ঘরের ভেতরে তারা শুধুই একজোড়া প্রেমিক যুগল। দিনটি ছিল একটু মেঘলা। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ আকাশ কালো করে নামলো ঝমঝমে বৃষ্টি। আকাশের তিথি তখন গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে ছিল। বৃষ্টি তোর এত বেশি ছিল যে ছাতা খোলার অবকাশটুকু তারা পেল না। দুজনেই দৌড়ে বাড়ির বারান্দায় এসে যখন দাঁড়ালো, ততক্ষণে তারা দুজনেই ভিজে একাকার। উফ আকাশ, দেখলে তো, একদম কাক ভেজা হয়ে গেলাম। তুমিই তো বললে গাড়িটা একটু দূরে পার্ক করতে, এখন দেখো কি অবস্থা। আরে ম্যাম, বৃষ্টির আনন্দই তো আলাদা। অনেক দিন পর এমন ভিজেছি, খুব ভালো লাগছে। তারা হাসতে হাসতে ড্রয়িং রুমে ঢুকলো, কিন্তু পুরো বাড়িটা নিস্তব্ধ দেখে আকাশ একটু অবাক হলো। সাধারণত এই সময় মা রান্নাঘরে বা ড্রয়িং রুমে থাকেন। আকাশ ফোন বের করে তার মাকে কল করলো। মা ওপাশ থেকে জানালেন যে তিনি তিথির মায়ের সাথে দেখা করতে তিথিদের বাড়িতে গিয়েছেন এবং ফিরতে রাত হবে। মা বাড়িতে নেই শুনে আকাশের মনের ভেতর এক অদ্ভুত চঞ্চলতা শুরু হলো। সে ফোনের ওপাশ থেকে মাকে সাবধানে ফিরতে বলে ফোনটা রাখলো। তারপর সে তিথির দিকে তাকাতেই তার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তিথি সেদিন একটা হালকা ল্যাভেন্ডার রঙের নেটের পাতলা শাড়ি পরেছিল। বৃষ্টির পানিতে ভিজে শাড়িটা একদম তার শরীরে লেপ্টে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে তার কাঁধের উপর। বৃষ্টির ছোঁয়ায় তিথির ফর্সা মুখটা যেন আরো সতেজ আর মোহনীয় হয়ে উঠেছে। পাতলা নেটের শাড়ির আড়ালে তাকে এতটাই আবেদনময়ী লাগছিল যে আকাশের চোখে যেন ঘোর লেগে গেল। সে অপলক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল। আকাশের সেই গভীর আর নেশাতুর দৃষ্টি দেখে তিথি প্রথমে একটু থতমত খেয়ে গেল। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় আর আবেশে ধক করে উঠল। আকাশ, এভাবে কি দেখছো? যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি আমার ঘরে যাচ্ছি কাপড় পাল্টাতে। তিথি লজ্জিত আর অপ্রস্তুত হয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে যেতে চাইল, কিন্তু আকাশ আজ অন্য মেজাজে। সে এক মুহূর্তের মধ্যে তিথির হাত ধরে ফেলল এবং তাকে নিজের দিকে টেনে নিল। তিথি অপ্রস্তুত হয়ে আকাশের বুকের ওপর এসে আছড়ে পড়ল। আকাশ তিথির কোমর জড়িয়ে ধরে তাকে একদম কাছে টেনে নিল। তিথি শুনতে পাচ্ছিল আকাশের হৃৎপিণ্ডে দ্রুত স্পন্দন। আজ কোথাও যাওয়া হবে না ম্যাম,
বৃষ্টি আপনাকে আরো সুন্দর করে দিয়েছে। আমি জানতাম না যে আমার রাগী ম্যাম এতটাও মায়াবী হতে পারেন। আকাশ ছাড়ো, কেউ চলে আসবে। আর এভাবে তাকিও না, আমার ভয় লাগছে। তুমি অনেক পাল্টে গেছো আকাশ। ভয় পাবেন না তিথি, এই নেশা শুধু আপনার জন্য। আজ বাড়িতে কেউ নেই, আর বাইরের এই বৃষ্টি সবই যেন আমাদের কথা বলছে। আমি আজ আপনাকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল হতে দেব না। বাইরে বৃষ্টির শব্দ জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। বিল্ডিং এর বারান্দায় বৃষ্টির ছাট এসে লাগছে, কিন্তু ঘরের ভেতরটা এখন অনেক বেশি তপ্ত। ড্রয়িং রুমের আবছা আলোয় ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে আকাশ আর তিথি। আকাশের হাতের বাঁধন তিথির কোমরে আরো শক্ত হলো। তিথি দুহাতে আকাশের বুক ঠেলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার এক দুর্বল চেষ্টা করলো। তার শরীরের প্রতিটি কোষ যেন আকাশের সান্নিধ্য চাইছিল। বৃষ্টির হিমশীতল স্পর্শে তিথি কাঁপছিল কি না তা বলা মুশকিল, তবে আকাশের এই অতর্কিত ঘনিষ্ঠতায় তার নিঃশ্বাস দ্রুত হয়ে এসেছিল। আকাশ ছাড়ো, কাপড় না পাল্টালে জ্বর আসবে তোমার। তুমি বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ। এই অবাধ্যতা তো আপনারই শেখানো ম্যাম। আপনি তো বলেছিলেন আমি আপনার যোগ্য নই। আজ আপনার এই নেশালো চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আপনাকে জয় করার যোগ্যতা আমার ভেতরে উপচে পড়ছে। এই বৃষ্টি, এই নির্জন বাড়ি সবই তো আমাদের জন্য। আকাশ তার মুখ তিথির ভেজা ঘাড়ের একদম কাছে নিয়ে এলো। তিথির সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। সে চোখ বুজে ফেলল। পাতলা নেতের শাড়িটা ভিজে গিয়ে তিথির শরীরের সাথে মিশে একাকার হয়ে আছে, যা আকাশের ভেতরে সুপ্ত আবেগগুলোকে আজ লাগাম ছাড়া করে দিয়েছে। আকাশ তিথির চিবুক ধরে মুখটা নিজের দিকে উঁচু করলো। তিথির পাপড়ি ভেজা চোখের পাতাগুলো থরথর করে কাঁপছে। ম্যাম, আজ কি একবারের জন্যও আমাকে আপনার ছাত্র মনে হচ্ছে, নাকি সেই মানুষটা মনে হচ্ছে যাকে আপনি সারা জীবন আগলে রাখার প্রতিজ্ঞা করেছেন? আমি জানি না আকাশ, আমার সব বিচার বুদ্ধি গুলিয়ে যাচ্ছে। তোমার এই দৃষ্টির সামনে আমি বড্ড অসহায়। তুমি এভাবে তাকালে আমি নিজেকে সামলাতে পারি না। আকাশ এবার আরো কাছে এলো। তাদের দুজনের ঠোঁটে দূরত্ব তখন মাত্র কয়েক মিলিমিটার। আকাশ তিথি ঠোঁটের খুব কাছে ফিসফিস করে বলল, আপনাকে সামলাতে হবে না তিথি, আজ শুধু নিজেকে আমার কাছে সঁপে দিন। এরপর আকাশ তিথিকে বাজকোলা করে কোলে তুলে নিল। তিথি লজ্জায় আকাশের গলায় দুহাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। আকাশ ধীর পায়ে তিথিকে নিয়ে তাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। রুমে ঢোকার পর আকাশ তিথিকে বিছানায় নামিয়ে দিল। জানালার কাছে বৃষ্টির ড্রাম বাজছে অনবরত। আকাশ তিথির ভেজা চুলে জট ছাড়তে ছাড়তে তার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। তিথি তখন আবেশে চোখ বন্ধ করে আছে। আকাশের হাতের স্পর্শে তিথির ভেজা কাঁধ থেকে নেমে হাতের আঙ্গুলে গিয়ে থামলো। আকাশ তিথি সেই আংটি পরা হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। এই আংটিটা দেখে আহনান স্যার হিংসেই জ্বলছিল, তাই না? কিন্তু তিনি জানেন না এই হাতটা ধরার অধিকার শুধু আমার। এই মানুষটা শুধু আমার। আমি শুধু তোমারই আকাশ। জীবনের সবটুকু ঝড় পার করে আমি তোমার কাছেই ফিরবো। আজ থেকে আমি আর তোমার টিচার নই। আজ থেকে আমি শুধু তোমার তিথি। তিথির এই স্বীকারোক্তি আকাশের ভেতরের সবটুকু বাদ ভেঙে দিল। সে তিথির আরো কাছে ঝুঁকে এলো। তাদের চারপাশের পৃথিবী যেন থেমে গেছে। শুধু রয়ে গেছে বৃষ্টির অঝোর ধারা আর দুজনের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। তিথি আকাশের শার্টের কলারটা খামচে ধরল। যখন আকাশের অধরে উষ্ণতা আরো গলার কাছে এসে থামল, এক অদ্ভুত মাদকতা ঘরটাকে গ্রাস করে নিল। ঘরের ভেতর এখন মম করছে এক মায়াবী সুবাস। বাইরের মুষলধারে বৃষ্টির শব্দ যেন এই কক্ষের নীরবতাকে আরো গাঢ় করে তুলেছে। বিছানায় শায়িত তিথির দিকে তাকিয়ে আকাশের মনে হলো তার সারা জীবনের সব প্রাপ্তি আজ এই এক মুহূর্তের সামনে মিলান। ল্যাভেন্ডার রঙের সেই ভেজা শাড়িটা তখনও তিথির শরীরে লেগে আছে, যা থেকে বৃষ্টির সতেজ জ্ঞান আসছে। আকাশ তার হাত বাড়িয়ে তিথি ভেজা চুলে আঙ্গুল চালাতে লাগলো। তিথি লজ্জায় কুকড়ে যাচ্ছিল। তার চোখের পাতাগুলো ভয়ে আর আবেশে কাঁপছে। তিথি, আপনার কি খুব ভয় লাগছে? আপনি তো ক্লাসে অনেক সাহসী, আজ কেন আপনার হাত পা এভাবে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে? আকাশ, তুমি জানো না, আমি কখনো ভাবিনি আমার গম্ভীর জীবনটাতে কেউ এভাবে তুফান নিয়ে আসবে। তোমার এই অধিকার খাটানো চাহনি আমাকে আজ একদম বদলে দিয়েছে। আমি নিজের ভেতরেই নিজেকে খুঁজে পাচ্ছি না।
আকাশ কোনো উত্তর দিল না। সে ধীর গতিতে তিথির মুখটা নিজের দিকে ফেরালো। তিথির টকটকে লাল ঠোঁট আর কাজল ধোয়া চোখের কোণে তখন এক অদ্ভুত আকুতি। আকাশ মাথা নিচু করে তিথির কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এরপর খুব ধীর পায়ে তার স্পর্শে নেমে এলো তিথির নাকে, তারপর চিবুকে। তিথির শ্বাস এখন অনেক বেশি উত্তপ্ত। আকাশ তিথির শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে তার কাঁধের উপর মাথা রাখলো। তিথির শরীরের উষ্ণতা আকাশের রক্তে এক নতুন উন্মাদনা তৈরি করলো। আজ আমাদের এই বাসর রাতের কোনো সাক্ষী থাকবে না তিথি, শুধু ওই বৃষ্টি আর এই ঘর ছাড়া। আপনি কি রাজি আমার সাথে এই নতুন ভুবনে হারিয়ে যেতে? আমি তো আগেই বলেছি আকাশ, আমি আজ থেকে শুধু তোমার। তোমার সব আবদার মিটিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার। তিথির এই কথার পর আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তিথির শাড়ির সেই ভেজা গিটটা আলতো করে আলগা করে দিল। তাদের মাঝে থাকা শেষ বাধাটুকু যেন বৃষ্টির জলের মতো ধুয়ে গেল। আকাশের হাতে তালু যখন তিথির মসৃণ ত্বকে স্পর্শ করল, তখন তিথি এক তীব্র আবেশে আকাশের পিঠ খামচে ধরল। ঘর জুড়ে তখন শুধু তাদের দীর্ঘশ্বাসের শব্দ। আকাশ তিথির সারা মুখে চুম্বন বর্ষণ করতে লাগলো, যেন সে তার জীবনের সবটুকু তৃষ্ণা আজ মিটিয়ে নেবে। মুহূর্তগুলো আরো গভীর হতে লাগলো। তিথি নিজের চোখ বুজে আকাশের হৃদস্পন্দন শোনার চেষ্টা করছিল। আকাশের বুকের চওড়া পাটাই নিচে সে নিজের ক্ষুদ্র অস্তিত্বকে সঁপে দিয়ে সে আজ এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাচ্ছিল। আকাশের ঠোঁটের উষ্ণতা যখন তিথির ওষ্ঠাধরে গিয়ে স্থির হলো, তখন পুরো পৃথিবীটা যেন থমকে গেল। এক দীর্ঘ গভীর আর আবেগমাখা চুম্বনে তারা একে অপরের মধ্যে বিলীন হয়ে গেল। বাসরাতের সেই পবিত্র আর মোহনীয় আবেশে আকাশ আর তিথি একে অপরের দেহের আর মনের সবটুকু ভালোবাসা নিংড়ে দিচ্ছিল। বৃষ্টির শব্দ তখন এক অন্যরকম বাজনার মতো বাজছিল তাদের চারপাশে, যা তাদের এই মিলনকে এক পরম সার্থকতা দান করলো। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই আকাশের ঘুম ভেঙে গেল। সে দেখল তিথি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মুখে ভোরের আলো এক অদ্ভুত মায়া ছড়িয়েছে। আকাশ আলতো করে তিথি চুলে হাত বুলিয়ে দিতে তিথি চোখ মেলল। আকাশকে এত কাছে দেখে কাল রাতের সব স্মৃতি তিথির মনে পড়ে গেল, আর সাথে সাথে সে লজ্জায় লাল হয়ে বালিশে মুখ লুকালো। আকাশ এক দুষ্টামি ভরা হাসি দিয়ে তিথির দিকে এগিয়ে গেল। ম্যাম, আজ এত লজ্জা পাচ্ছেন কেন? কাল রাতে তো বেশ সাহস দেখাচ্ছিলেন। এই যে দেখুন, আপনার ঘাড়ের কাছে এই দাগটা কিন্তু আপনার অবাধ্যতার সাক্ষী দিচ্ছে। আকাশ আয়নাটা তিথির সামনে ধরল। নিজের শরীরের কাল রাতের ঘনিষ্ঠতার কিছু চিহ্ন বা দাগ দেখে তিথি যেন লজ্জায় জমে গেল। সে দ্রুত কাঁথা দিয়ে নিজেকে ঢেকে ফেলার চেষ্টা করলো। আকাশের এই সরাসরি খুনসুটি আর লজ্জা দেওয়াটা তিথির কাছে একদমই নতুন। সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। আকাশ, ছি, তুমি বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছ। যাও এখন এখান থেকে, আমাকে ফ্রেশ হতে দাও। তোমার দিকে তাকাতেও আমার লজ্জা লাগছে। লজ্জায় তো আপনাকে আরো বেশি সুন্দর লাগে তিথি, কিন্তু আজ তো ভার্সিটি যেতে হবে। সেখানে গিয়ে আবার সেই গম্ভীর ম্যাম সেজে থাকবেন না তো? নাকি আমার এই দেওয়া দাগগুলো মেকআপ দিয়ে লুকিয়ে রাখবেন? তিথি কোনো উত্তর না দিয়ে প্রায় দৌড়ে বাথরুমে ঢুকে গেল। তার হৃৎপিণ্ড তখনও দ্রুত তালে নাচছিল। আকাশ বাইরে দাঁড়িয়ে হাসতে লাগলো। সে জানে তিথি এখন তাকে এড়িয়ে চলতে চাইল। মনে মনে সে এই খুনসুটি উপভোগ করছে। কিছুক্ষণ পর তারা এক হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ভার্সিটির গেটে ঢুকতেই তাদের সেই রোমান্টিকতা মেজাজটা গাম্ভীর্যে বদলে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় আকাশ আর তিথির মধ্যে এক গোপন রসায়ন কাজ করছিল। তারা চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে, কিন্তু তাদের চোখের চাহনি বারবার একে অপরকে খুঁজে নিচ্ছিল। দূর থেকে আহনান এই দৃশ্যটা লক্ষ্য করছিল। আকাশ আর তিথির মধ্যে এই ঘনিষ্ঠতা, তাদের একে অপরের প্রতি এমন নরম ব্যবহার আহনানের মনে এক তীব্র ঈর্ষার জন্ম নিল। সে দেখল তিথি বারবার আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসছে, যা আগে কখনো সে দেখেনি। আহনানের মেজাজ বিগড়ে গেল। তিথি ক্লাস শেষ হওয়ার পর সে যখন নিজের কেবিনে ফিরে এলো, আহনান আগে থেকে সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আহনানের মুখ আজ অন্যদিনের চেয়ে অনেক বেশি কঠোর। তিথি, আমি আজ কোনো বাহানা শুনবো না। আমি অনেক ধৈর্য ধরেছি। আমি ঠিক করেছি আজ আমি তোমার বাড়িতে আমার পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাবো। তোমার ওই নীরবতা আমি আর সহ্য করতে পারছি না। আহনান স্যার, প্লিজ থামুন।
আমি আপনাকে আগেই বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝতে চাইছেন না। এখন আর প্রস্তাব পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। আহনান যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো দুঃস্বপ্ন দেখছে। সে তো জানতো তিথি সিঙ্গেল, তবে হঠাৎ বিয়ের কথা আসছে কোথা থেকে? বিয়ে হয়ে গেছে মানে? কবে হলো? আর কাকে বিয়ে করেছো তুমি? কে সেই ব্যক্তি? আমাকে লুকিয়ে তুমি এত বড় কাজ করলে? আমি কাউকে লুকাইনি স্যার, পরিস্থিতির চাপে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আর যাকে আমি বিয়ে করেছি সেই ভার্সিটির ছাত্র, আকাশ। আকাশ নামটা শোনার পর আহনানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার বিস্ময় এবার ঘৃণায় বদলে গেল। সে রাগে আর বিরক্তিতে ফেটে পড়ল। তিথির মতো একজন সিনিয়র টিচার তার নিজেরই একজন ছাত্রকে বিয়ে করবে, এটা সে কল্পনাও করতে পারছে না। কি বললে? তুমি আকাশকে বিয়ে করেছো? ওই ছোকরাকে যে তোমার চেয়ে বয়সে ছোট, যে তোমার স্টুডেন্ট? ছি তিথি, তোমার রুচি এতটা নিচে নেমে গেল? তুমি শেষে একজন ছাত্রের গলায় মালা দিলে? তুমি কি জানো এটা জানাজানি হলে তোমার ক্যারিয়ারের কি হবে? মানুষ তোমাকে নিয়ে কি হাসাহাসি করবে? আহনানের এই কটূক্তি তিথির কানে তপ্ত সীসার মতো বিঁধল, কিন্তু সে এবার আর চুপ করে থাকলো না। সে বুঝতে পারল আহনানকে তার সীমা বুঝিয়ে দেওয়া সময় চলে এসেছে। তবে আহনানের এই তীব্র বিরোধিতা তাদের জীবনে কোনো নতুন বিপদ ডেকে আনবে কিনা তা নিয়ে তিথির মনে এক অজানা শঙ্কা দানা বাঁধতে শুরু করলো। আহনানের সেই তীব্র কটূক্তি আর অপমানে তিথি দমে গেল না। সে আহনানের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ দৃঢ় গলায় বলল, ভালোবাসা কোনো বয়স বা পদমর্যাদা দেখে আসে না হানান স্যার। আকাশ আমার ছাত্র হতে পারে, কিন্তু সে আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আর ক্যারিয়ার গড়া যায়, কিন্তু এক জীবনের ভালোবাসা হারিয়ে গেলে তা আর ফেরে না। আপনি যদি এটা প্রচার করতে চান তবে করতে পারেন। আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। ঠিক তখনই কেবিনে দরজা খুলে ভেতরে ঢুকলো আকাশ। সে বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছিল। আকাশ আহনানের সামনে এসে খুব বিনয়ের সাথে দাঁড়ালো, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম তেজ। সে তিথির হাতটা সবার সামনে শক্ত করে ধরল। আহনান স্যার, আপনি ঠিকই বলেছেন যে আমি এখন ওনার অযোগ্য, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি এই ভার্সিটির টপার হয়ে বের হব এবং নিজের ক্যারিয়ার দিয়ে প্রমাণ করব যে তিথি ম্যামের পছন্দ ভুল ছিল না। আর যে সমাজ বিপদের দিনে পাশে থাকে না, তাদের কথায় আমাদের কিছু যায় আসে না। আকাশের এমন আত্মবিশ্বাস আর তিথির প্রতি তার অগাধ ভালোবাসা দেখে আহনান স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই দুজনের বন্ধন যেন সাধারণ মোহ নয়, বরং এটা অনেক গভীর। আহনান আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। তিনি বুঝেছিলেন জোর করে কাউকে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। মাস ছয়েক পরে কথা, ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। পুরো হল জুড়ে ছাত্রছাত্রীদের ভিড়। আজ আকাশ তার কথা রেখেছে। সে গোল্ড মেডেল নিয়ে তার ব্যাচের টপার হয়েছে। স্টেজে যখন তাকে মেডেল দেওয়া হচ্ছিল, তখন নিচে বসে থাকা তিথির চোখের কোণে ছিল আনন্দের অশ্রু। আকাশের এই সাফল্যের পেছনে যে মানুষটির শাসন আর ভালোবাসা ছিল, তিনি আর কেউ নন, তার স্ত্রী তিথি। আকাশ স্টেজ থেকে নেমে মেডেলটা সোজা এসে তিথির গলায় পরিয়ে দিল। পুরো হল তখন হাততালিতে ফেটে পড়ল। ভার্সিটির বাকি টিচার এবং ছাত্রছাত্রীরাও এখন তাদের এই পবিত্র সম্পর্কটাকে সহজভাবে মেনে নিয়েছে। হৃদয়ের মতো বন্ধুরা তো খুশিতে আত্মহারা। নীলাকে অনেক আগেই নিজের ভুলের জন্য ভার্সিটি ছেড়ে চলে গিয়েছে, আর আকাশ এখন সেই পুরনো ক্ষত থেকে পুরোপুরি মুক্ত। কি ম্যাম, বলেছিলাম না আপনার যোগ্য হয়ে দেখাবো? এখন তো আমি আর সেই বখাটে স্টুডেন্ট নই। তুমি বখাটে থাকো আর টপার হও, তুমি সব সময় আমার সেই জেদি আর পাগল আকাশই থাকবে। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে সেদিন মায়ের জেদের কাছে হার মেনেছিলাম। বিকেলে দুজনে সে নির্জন ফাঁকা মাঠটাতে এসে বসল, যেখানে তাদের সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছিল। এখন আর আকাশে কালো মেঘ নেই, বরং গোধূলি সোনালির আলোয় প্রকৃতি সেজেছে। আকাশ তিথির কাঁধে মাথা রাখলো, আর তিথি আকাশের হাতটা শক্ত করে ধরে রইল। যে মানুষটি সবসময় তার শুধুই রাগী ম্যাম ছিল, আজ সে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এক অসম বয়সের অসম যাত্রা আজ এক সার্থক পূর্ণতায় এসে মিলেছে। তাদের এই রূপকথার মতো গল্পটা শিখিয়ে দিল, বিশ্বাস আর চেষ্টা থাকলে পৃথিবীর সব বাধাই তুচ্ছ। আকাশ আর তিথি একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসলো। এই হাসি বলে দিচ্ছে আগামী দিনগুলোতে তাদের এই পথ চলা হবে আরো সুন্দর, আরো মধুময়।